কলকাতার সবচেয়ে উন্নত চিকিৎসালয়ে একজন ধনুকুবের ১০ বছর যাবৎ মৃত্যু ও জীবনের সীমান্তে আটকে পড়ে আছে। চিকিৎসকরা দাবি করেন যে এখন তার ফিরে আসা অসম্ভবের পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু দেখুন ভাগ্যের অদ্ভুত লীলা। একজন অভাবে পরিচ্ছন্নতা কর্মীর পুত্র, যাকে সমাজ সর্বদা অবজ্ঞা করে এসেছে, তার জীর্ণজরাজীর্ণ ট্রম্বন হাতে নিয়ে সেই হাসপাতালের ঘরে হাজির হয়। যখন সে তার ঠোঁট থেকে প্রথম শরৎ গিরণ করে, তখন এমন এক অভাবিত ঘটনা ঘটে যা কারো কল্পনাতীত। ধনুকুবেরের বুজে যাওয়া চোখ থেকে একটি অশ্রুবিন্দু ঝরে পড়ে। এটা কি মাত্র একটা অদ্ভুত সংযোগ ছিল, নাকি সত্যিকারের এক অলৌকিকতা? এই রহস্যময় ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এক কচি বালকের অস্তিত্ব চিরকালের মতো উল্টে যায়। অকস্মাৎ অজানা থেকে তারকা হয়ে ওঠে। তবে প্রত্যেক ছোলকানির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর ছায়া। ধর্মীয় প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম এবং গুপ্তা পরিবার সকলে নিজ নিজ লাভের হিসাব করতে থাকে। অভির সুর কি প্রকৃতপক্ষে প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম, নাকি এই সবই এক মায়াময় ছলনা, যার পরিণতি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক? যখন এক রাত্রিতে হাসপাতালের নির্জন করিডোরে অভি একাকী তার ট্রম্বন বাজাতে থাকে, তখন সে এমন এক দৃশ্যের সাক্ষী হয় যা তার জীবনের সর্বোচ্চ গোপনীয়তা হয়ে দাঁড়ায়। অ্যাপোলো হাসপাতালের নিস্তব্ধ ওয়ার্ডে কলকাতার আর্দ্র গ্রীষ্মকালের মধ্যভাগে এক ধনুকুবের প্রায় ১ দশক ধরে স্থির হয়ে শুয়ে আছে। তার মুখবয়ব মোমের ন্যায় বিবর্ণ, চামড়ায় সামান্য বলিরেখা এবং নিঃশ্বাস এতটাই মন্থর যে মাঝে মধ্যে সেবিকারা এসে যাচাই করে নেয় যে সে এখনও জীবিত কিনা। চিকিৎসকরা তাকে উদ্ভিজ্জ অবস্থায় ঘোষিত করেছে। একটি দেহজাতে প্রত্যাবর্তনের কোনো আশা নেই। তার কক্ষের জানালা দিয়ে দৃশ্যমান কলকাতার কুয়াশাচ্ছন্ন আকাশের তলায় নগরী তার প্রাত্যহিক জীবনযাত্রায় মগ্ন, যদিও এখানে কাল যেন স্থগিত হয়ে গেছে। কিন্তু সেই আর্দ্র প্রভাতে এমন এক ঘটনা ঘটল যা এই একঘেয়ে চক্র ভেঙে দিল। লতা, যে হাসপাতালে পরিষ্কার কর্মী হিসেবে কাজ করে, তার পুত্র অভিকে সঙ্গে নিয়ে এসেছে। বর্ষাকালে বিদ্যালয় বন্ধ থাকায় তার ছেলেকে রেখে যাওয়ার কোনো স্থান ছিল না। অভি একটি সরু পাতলা কৃষ্ণকায় চক্ষু বিশিষ্ট বালক, যার বয়স কেবল ৯ বছর। সে তার মাতার অনুসরণে নিঃশব্দে চলছিল, যেন সে সচেতন যে তাকে কোনো অসুবিধা সৃষ্টি করা চলবে না। তবে তার দৃষ্টিতে এক অস্বাভাবিক দীপ্তি ছিল এবং তার হস্তে ছিল একটি প্রাচীন মরিচা পড়া ট্রম্বন, যা সে তার পাড়ার সুরশিক্ষকের নিকট থেকে লাভ করেছে। সেই যন্ত্রটি তার ক্ষুদ্র দেহের তুলনায় অনেক বিশাল ছিল, কিন্তু অভি তাকে এমন করে আঁকড়ে ধরেছে যেন তা অমূল্য সম্পদ। যখন লতা ধনুকুবেরের কক্ষ পরিষ্কার করা আরম্ভ করল, অভি নিঃশব্দে কোণে অবস্থান নিল। তার দৃষ্টি বিছানায় লম্বমান ব্যক্তির উপর নিবদ্ধ ছিল। সেই ব্যক্তি এতটা অচল, এতটা নীরব, যেন মরণ ও জীবনের মাঝামাঝি কোথাও আবদ্ধ। অভি কোনোদিন কাউকে এতটা নিস্তরঙ্গ দেখেনি। তার পাড়ার অসুস্থরা হাহাকার করে, ক্রন্দন করে বা অন্যত পক্ষে বিলাপ করে। এই নিস্তব্ধতা তার কাছে বিস্ময়কর মনে হলো। সেই কক্ষের আরও অন্তরালে প্রবেশ করল, তার মাতার দৃষ্টিপথ এড়িয়ে। চতুর্দিকের যন্ত্রের বিপ সংকেত, শীতাতপ নিয়ন্ত্রকের সামান্য গুঞ্জন এবং বহির্ভাগ থেকে আগত হর্নের ধ্বনি, এই সবই সেই বিস্ময়কর নীরবতাকে আরও উজ্জ্বল করে তুলছিল। তারপর কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই অভি তার ট্রম্বন তার ঠোঁটে স্থাপন করল। সম্ভবত এটা সেই নীরবতা ভঙ্গের আকাঙ্ক্ষা ছিল, বা সম্ভবত সে কেবল অবগত হতে চেয়েছে। তার মা তখনও মেঝে ঝুঁকে রয়েছে, তাকে লক্ষ্য করতে পারছে না। অভি গভীর নিঃশ্বাস গ্রহণ করল, যেমন তার সুরশিক্ষক তাকে নির্দেশ দিয়েছে, এবং তারপর একটা সংকোচপূর্ণ ফু মারল। একটা অসামঞ্জস্য কর্কশ ধ্বনি কক্ষে প্রতিধ্বনিত হল, উঠল, যা কাঁচের পাত্র ভঙ্গ করার ন্যায় তীব্র ছিল। এটা এমন একটা স্বর যা তার অন্তরের গভীরতম স্তরে অনুরণিত হল। এই ধ্বনি কক্ষে ঘুরে বেড়াতে লাগল, যেন একটা প্রাচীন ধ্যান যা কোনো নির্জিত দেবতাকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছে। এবং তারপর অভাবিত ঘটনা সংগঠিত হল। ধনুকুবেরের চোখের পাতা সামান্য কম্পিত হল এবং তার বুজে যাওয়া নয়নে থেকে একটা একক অশ্রু নির্গত হল। সেই অশ্রু তার বিবর্ণ গণ্ড বেয়ে আস্তে আস্তে প্রবাহিত হল, যেন কোনো শুষ্ক মরুভূমিতে একটি জলকণা। অভি তার নিঃশ্বাস স্থগিত করল। সেই অসাধারণ ধ্বনি সেবিকাদের মনোযোগ আকৃষ্ট করল, যারা কক্ষের দিকে দ্রুত গতিতে এলো। তারা স্থির হয়ে গেল, মুখ বিস্ফারিত হয়ে গেল, যেন তারা অসম্ভব কোনো দৃশ্য প্রত্যক্ষ করছে। একজন চিকিৎসকও ছুটে এলো প্রাণের লক্ষণ যাচাই করতে, কিন্তু সমস্ত দৃষ্টি সে একক অশ্রুর ওপর নিবদ্ধ ছিল, যা এখন ধনুকুবেরের গণ্ডে শুষ্ক হয়ে যাচ্ছে। অভি এখনও তার অনুসন্ধানে প্রেরিত হয়ে দ্বিতীয় নিঃশ্বাস গ্রহণ করে পুনরায় ভূ মারল। এবার ধ্বনিটি কিছুটা আরও বিশ্বাসযোগ্য ছিল, কিছুটা কম কর্কশ, কিন্তু তথাপি অসামঞ্জস্য। এবং এবার ধনুকুবেরের একটি আঙ্গুল নড়ে উঠল, একটি সূক্ষ্ম, প্রায় অদৃশ্য চলন, কিন্তু তা উপস্থিত ছিল। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। তারপর অকস্মাৎ সমস্ত কিছু চাঞ্চল্যে পরিপূর্ণ হয়ে গেল। সেবিকারা পরস্পরকে ধাক্কা দিয়ে চিকিৎসক উচ্চস্বরে কথা বলে, এবং লতা যে এখন সম্পূর্ণ সচেতন হয়েছে, তার পুত্রের দিকে ছুটে এলো। তার মুখমণ্ডলে আশঙ্কা ছিল, যেন সে এমন কোনো দৃশ্য দেখেছে যা সংঘটিত হওয়ার কথা ছিল না।
অভি, তুমি কি করছো? সে ফিসফিস করে বলল। তার স্বরে আতঙ্ক এবং রাগের সম্মিলন ছিল। সে তাকে বাহুতে আলিঙ্গন করে টেনে নিতে লাগল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। অন্যান্য কর্মচারীরা এই অলৌকিকতা প্রত্যক্ষ করেছে। মিনিটের মধ্যে সংবাদ হাসপাতালের করিডোরে ছড়িয়ে পড়ল। ফিসফিস থেকে ফিসফিস, ফোন কল থেকে ফোন কল। ধনকুবেরের পরিবারকে অবহিত করা হলো। যখন করিডোরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, অভি তার ট্রম্বন তার বুকে চেপে ধরে দাঁড়িয়েছিল, অবাক এবং আতঙ্কিত। দুয়ে তার মা তাকে তার পিছনে টেনে নিল, যেন তাকে কোনো আসন্ন ঝড় থেকে রক্ষা করতে চায়। বহির্ভাগে নগরীতে কলকাতার অস্তিত্ব তার স্বাভাবিক বিশৃঙ্খল পদ্ধতিতে অব্যাহত ছিল। হর্নের ধ্বনি, ভিড়ে পরিপূর্ণ মন্দির, বিদ্যালয় এবং কার্যালয়। কিন্তু এই কক্ষের অন্তরালে কোনো অসাধারণ ঘটনা সংঘটিত হচ্ছে। কোনো এমন ঘটনা যা একটা জাতীয় কাহিনী হয়ে উঠতে পারে। কোনো এমন ঘটনা যা এক অভাবী পরিচ্ছন্নতা কর্মী এবং তার পুত্রের অস্তিত্ব চিরকালের জন্য পরিবর্তিত করতে পারে। অধ্যায়ের সমাপ্তি ধনকুবেরের পরিবারের আগমনের সাথে সাথে হয়। কক্ষের দ্বার হিংসাত্মকভাবে উন্মুক্ত হল এবং পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত হল। তাদের নয়নে রাগের জ্বালা ছিল। তারা অভি এবং তার মাতার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে যেন তারা দোষী, এবং সেই ক্ষণে অভি অবগত ছিল যে সে এমন কোনো কাজ করে ফেলেছে যা থেকে প্রত্যাবর্তন সম্ভব নয়। ধনকুবের রাজেন্দ্রগুপ্তার পরিবারের সদস্যরা গৃদ্ধির ন্যায় বিছানার চতুর্দিকে সমবেত হল। সেই সূক্ষ্মক্ষণের সংবেদনশীলতাকে অগ্রাহ্য করে তারা সকলে একই সময়ে কথা বলছে। ধ্বনিগুলো পরস্পরে সংঘর্ষ হচ্ছে। রাজেন্দ্রের পত্নী প্রিয়া গুপ্তা একটি শাড়িতে অলঙ্কৃত, যার মূল্য লতার 1 মাসের আয়ের চেয়ে অধিক ছিল, সবার অগ্রাভাগে ছিল। তার নয়নের আগের স্ফুলিঙ্গ ছিল এবং তার মুখাবয়বে এমন অভিব্যক্তি ছিল যেন কেউ তার গৃহে অনুপ্রবেশ করে মূল্যবান বস্তু অপহরণ করেছে। কেই বালককে এখানে প্রবেশের অনুমোদন দিয়েছে? তার স্বরে বিষ মিশ্রিত ছিল। তার হস্তের অঙ্গুলি অভির দিকে নির্দেশ করছে, যেন সে কোনো পতঙ্গ যাকে চূর্ণ করা প্রয়োজন। কে উত্তরদায়ী? এটা অসহ্য। লতা তার নয়ন নত করল। তার হস্ত কম্পিত ছিল, যেন সে কোনো অপকর্ম সংঘটিত করেছে। সে প্রায় নিজেকে অদৃশ্য করতে আকাঙ্ক্ষী ছিল। সে অবগত ছিল যে এই নগরীতে তার অবস্থান কি। অভাবী নিম্ন শ্রেণী, কেবল একজন পরিষ্কার কর্মী, যাকে লক্ষ্য করা হয় না যতক্ষণ না কোনো ত্রুটি ঘটে। আমি ক্ষমাপ্রার্থী ম্যাডাম, সে আস্তে বলল, তার স্বরকে অটল রাখার প্রয়াস করতে, যদিও সে অন্তরে বিদীর্ণ হচ্ছে। আমাদের তোমার ব্যক্তিগত অসুবিধার সাথে কোনো সম্পর্ক নেই। রাজেন্দ্রের ভাইপো বিজয় উচ্চস্বরে বলল, যে এতদিন তার কাকার বাণিজ্যিক সাম্রাজ্যের এক বৃহৎ ভাগ নিজের অধীনে নিয়েছে। তোমরা অবগত যে এটা কতটা সূক্ষ্ম বিষয়, এবং এখন তোমার সন্তান এখানে তার খেলনা বাজাচ্ছে? কক্ষের কোণে সেবিকারা পরস্পরে ফিসফিস করছে। তাদের নয়নে অবিশ্বাস ধারণ করে। এক সেবিকা তার মোবাইল যন্ত্রে ভিডিও রেকর্ডিং আরম্ভ করেছে, যা সে তড়িৎ তার পকেটে গোপন করল। পরিবেশ এতটা গুরুভার ছিল যে প্রত্যেক পদ একটা বিচারের ন্যায় অনুভূত হচ্ছে, এবং প্রত্যেক দৃষ্টি একটা জনসমক্ষে লাঞ্ছনার ন্যায়। এই সমস্তের মধ্যে অভি গুপ্তা পরিবারকে এমন নির্দোষতার সাথে নিরীক্ষণ করল যা সীমান্তে অচল মনে হচ্ছে। তার নয়ন বিশাল এবং দীপ্তিমান ছিল। তার ট্রম্বন এখনও তার ক্ষুদ্র হস্তে দৃঢ়ভাবে আবদ্ধ ছিল। তার কাছে তার অভাবী বস্ত্রে অজ্জাভূত করার বা তার উপস্থিতির জন্য ক্ষমাযাচনা করার কোনো ধারণা ছিল না, যা সম্পদশালী ব্যক্তিরা সর্বদা প্রত্যাশা করে। আমি কেবল বাজাতে আকাঙ্ক্ষী ছিলাম। সে কাঁদল। সে প্রত্যুত্তর দিল। তার স্বর ক্ষুদ্র কিন্তু সুস্পষ্ট ছিল, এবং এই বাক্য কক্ষে ডিনামাইটের ন্যায় পতিত হল। এক্ষণের জন্য কক্ষে নিস্তব্ধতা নেমে এলো, এতটা গভীর যে যন্ত্রের বিপধ্বনীয় মন্থর মনে হচ্ছে। তারপর যেন অন্ধকার মেঘের পর বিদ্যুতের আঘাতের ন্যায় চাঞ্চল্য আরম্ভ হল। কি তুমি প্রত্যক্ষ করেছ? রাজেন্দ্রের কন্যা অনন্যা, যে একজন প্রসিদ্ধ ফ্যাশন সৃজক এবং কেবল এই জরুরি অবস্থার জন্য মিলান থেকে প্রত্যাবর্তিত হয়েছে, অভির দিকে ছুটে এলো। কি তুমি প্রকৃতপক্ষে প্রত্যক্ষ করেছ যে তাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছে? তোমরা অবগত যে এটা কিভাবে সংঘটিত হয়েছে? তার পশ্চাতে রাজেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা সুরাজ তার যোগাযোগ যন্ত্র বের করে সংখ্যা চাপতে লাগল। আমি আইনজীবীদের আহ্বান করছি, সে ঘোষিত করল। যদি এই বালকের কোনো যোগ্যতা থাকে, তাহলে আমাদের তা অধীনস্থ করতে হবে। শব্দ অধীনস্থ অন্ধকার অভিপ্রায় পরিপূর্ণ, এবং লতার অনুভূতি হলো যেন তার পাদদেশ থেকে ভূমি সরে যাচ্ছে। সে অভিকে তার নিকটবর্তী করে টেনে নিল, তার দেহকে একটা বর্মের ন্যায় তাঁর এবং ধনকুবের পরিবারের মধ্যে স্থাপন করে।
ঘণ্টার মধ্যে হাসপাতালের বাতাবরণ সম্পূর্ণ রূপান্তরিত হল। পরিবারের আইনজীবীরা পোশাক পরিহিত হয়ে একে একে উপস্থিত হল। তাদের হস্তে নথি এবং আইনি কাগজপত্র। হাসপাতালের বহির্ভাগে সাংবাদিকরা সংকেত লাভ করেছে। তাদের ছবিযন্ত্র এবং মাইক প্রস্তুত। লতা এবং অভিকে একটি শূন্য কক্ষে উপবিষ্ট করানো হলো, যেখানে হাসপাতালের কর্তৃপক্ষ তাদের থেকে বারংবার একই জিজ্ঞাসা করছে, তুমি কি পূর্বে কখনো এমন কিছু সংঘটিত করেছ? এক আইনজীবী জিজ্ঞাসা করল, তার নয়ন অভির উপর নিবদ্ধ, যেন সে কোনো জাদুকরী সত্তা। তোমার পরিবারে কোনো ব্যক্তির এমন অসাধারণ যোগ্যতা রয়েছে? অভি কেবল তার পাদদেশ নিরীক্ষণ করছে। তার ট্রম্বন এখনও তার ক্রোডে ছিল। সে অনুধাবন করতে পারছে না যে সে কি সংঘটিত করেছে যা এতটা গুরুত্বপূর্ণ। সে কেবল একটা ধ্বনি উৎপাদন করেছে, এবং এখন প্রত্যেকে তাকে এমন দৃষ্টিতে নিরীক্ষণ করছে যেন সে হয় ঐশ্বরিক অথবা কোনো ঠুংটি। কথিত অলৌকিকতার সংবাদ এতক্ষণে সম্পূর্ণ হাসপাতালে বিস্তৃত হয়ে গেছে। করিডোরে গোপন কথোপকথন চলছে এবং সেবিকা কেন্দ্রে কর্মচারীরা ভিডিও বিতরণ করছে। এক অভাবী বালক, এক পরিষ্কার কর্মীর পুত্র, যে তার সুর দিয়ে এক ধনকুবেরকে উদ্বুদ্ধ করেছে। এটা এমন একটা কাহিনী ছিল যা কলকাতার কল্পনা শক্তিকে আকর্ষণ করার জন্য নির্মিত। সন্ধ্যাকালে লতা তার পুত্রকে গৃহে নিয়ে যাওয়ার প্রয়াস করে। সে চিন্তা করে যে যদি তারা এখান থেকে প্রস্থান করতে পারে তাহলে সম্ভবত এটা সব একটা দুঃস্বপ্নের ন্যায় লুপ্ত হয়ে যাবে। কিন্তু যখন তারা প্রধান প্রবেশপথের দিকে অগ্রসর হল, এক নিরাপত্তা রক্ষী তাদের পথ অবরুদ্ধ করল। আমাকে ক্ষমা করুন ম্যাডাম, সে বলল। তার স্বর কঠোর, কিন্তু নয়নে সামান্য করুণা ছিল। তোমরা এমনি প্রস্থান করতে পারো না। তোমরা এখন এর সাথে সংযুক্ত। সংযুক্ত? লতা জিজ্ঞাসা করল, তার স্বর কম্পিত। কিসের সাথে সংযুক্ত? নিরাপত্তা রক্ষক বহির্দিকে নির্দেশ করল, যেখানে ছবি যন্ত্রসহ মানুষের সমাগম হয়েছে। তাদের কেউ কেউ হাসপাতালের চত্বরে অনুপ্রবেশের প্রয়াস করছে। তাদের নয়ন নিকরের ন্যায় ক্ষুধার্ত ছিল। লতার হৃদয় দ্রুতগতিতে স্পন্দিত হল। সে অনুধাবন করল যে তার সরর অস্তিত্ব আর কখনো প্রত্যাবর্তিত হবে না। মা, আমরা প্রস্থান করতে পারছি না কেন? অভি জিজ্ঞাসা করল। তার নয়নে আশঙ্কা এবং বিভ্রম মিশ্রিত ছিল। লতা তাকে কি প্রত্যুত্তর দেবে সে অবগত নয়। সেই ক্ষণে এক সাংবাদিক, যে কোনো প্রকারে নিরাপত্তা ফাঁকি দিয়েছে, তাদের নিকট দৌড়িয়ে এলো। সে একটা মাইক অভির মুখমণ্ডলের সামনে স্থাপন করল। ক্যামেরা অপারেটরও তার অনুসরণে উপস্থিত হল। বেটা, সাংবাদিক বলল। তার নয়ন দীপ্তিমান, তার স্বর মধুর কিন্তু লক্ষ্যপূর্ণ। কি তুমি ধনকুবেরকে উদ্বুদ্ধ করতে সক্ষম? কি তোমার কোনো জাদুকরী ক্ষমতা রয়েছে? কি তুমি ঐশ্বরিক বার্তাবাহক? অভি মাইকের দিকে নিরীক্ষণ করল, তারপর তার মাতার দিকে, এবং তারপর তার হস্তে আবদ্ধ ট্রম্বনের দিকে। তার নয়নে কিছু রূপান্তরিত হল, যেন একটা ক্ষুদ্র আলোক প্রজ্জ্বলিত হয়েছে। একটা তাজা ধারণা, একটা তাজা সম্ভাব্যতা। কি প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো অসাধারণতা রয়েছে? কি সে প্রকৃতপক্ষে কোনো ধনকুবেরকে উদ্বুদ্ধ করতে পারে? কি সে প্রকৃতপক্ষে তার অভাব থেকে উত্তরণ লাভ করতে পারে কেবল তার ফুয়ের মাধ্যমে? কলকাতার পথে, গলিতে, চায়ের স্টলে, রেলওয়ে স্টেশনে, বাস টার্মিনাসে সর্বত্র একই বিষয় কথোপকথন চলছে। এক অভাবী বালক, যে তার ট্রম্বন দিয়ে এক ধনকুবেরকে কুমা থেকে উদ্বুদ্ধ করেছে। সংবাদপত্রের শিরোনাম ছিল, অলৌকিক বালক সুরের ক্ষমতায় কোমা অবস্থায় থাকা রোগীর মধ্যে চলন, ট্রম্বন বালকের জাদু, এবং অভি অভাব থেকে অলৌকিকতায়। নগরীর স্পন্দনে একটা তাজা ছন্দ এসছে, একটা তাজা কাহিনী যা মানুষের কল্পনাকে আকৃষ্ট করেছে। চন্দনী চাকের ভিড়ভর্তি বাজারে শাকসবজি বিক্রেতা মহিলারা কথা বলছে। শোনা যাচ্ছে ওই বালকের হস্তে দেবী সরস্বতীর অনুগ্রহ রয়েছে, তার নিঃশ্বাসে প্রাণের ধারা রয়েছে। নিকটবর্তী ফল বিক্রেতা সম্মতিতে মস্তক নাড়ল। আমি শুনেছি যে তার ট্রাম্বন কোনো প্রাচীন মন্দির থেকে প্রাপ্ত, যেখানে সন্ন্যাসীরা তাকে অনুগ্রহ করেছে। গুজব বায়ুতে বিদ্যুতের ন্যায় বিস্তার লাভ করছে। প্রত্যেকের নিকট একটা তাজা ধারণা, একটা তাজা উপকল্পনা রয়েছে। কেউ বলছে যে অভি পূর্বজীবনে একজন মহান সুরকার ছিল। কেউ বিশ্বাস করে যে সে কোনো ঐশ্বরিক অবতার। কেউ আরও বিচিত্র কথা প্রচার করছে যে সে মৃতদের সাথে যোগাযোগ করতে পারে, যে তার দিব্য চক্ষু রয়েছে। এই সমস্তের মধ্যে লতা নিজেকে দুপাট্টা এবং ঘোমটায় আবৃত করে যথাসাধ্য তার অস্তিত্ব পরিচালনার প্রয়াস করছে। সে তার মুখমণ্ডলে একটা পুরু দুপাট্টা জড়িয়ে রেখেছে, নয়ন নত করে যেন অদৃশ্য হবার প্রয়াস করছে। কিন্তু তার প্রত্যেক চালনা লক্ষিত হচ্ছে। যখন সে শাকসবজি সংগ্রহ করতে যায়,
তখন মানুষ তাকে চিনে ফেলে এবং ফিসফিস করে। যখন সে বাস স্টপে অবস্থান করে, তখন অজানা ব্যক্তিরা তার পাশে এসে জিজ্ঞাসা করে, কি আপনি সেই অলৌকিক বালকের মাতা? কিছু ব্যক্তির নয়নে প্রশংসা রয়েছে, যেন সে কোনো দেবী যিনি এক অসাধারণ সন্তানকে জন্ম দিয়েছে। কিন্তু অন্যান্য ব্যক্তির নয়নে হিংসা রয়েছে, ঈর্ষা রয়েছে, যেন জিজ্ঞাসা করছে, এই অভাবী নারী কেন এতটা বিশিষ্ট, কেন এতটা সৌভাগ্যবতী? প্রত্যেক দৃষ্টি, প্রত্যেক ফিসফিস লতার অন্তরে একটা তাজা আশঙ্কা উদ্দীপিত করে। হাসপাতালের অন্তরালে অবস্থা আরও উত্তপ্ত হয়ে উঠছে। চিকিৎসকদের ওপর চাপ রয়েছে যে তারা সংবাদ মাধ্যমকে কোনো বিবৃতি প্রদান করবে, এটা ব্যাখ্যা করবে যে প্রকৃতপক্ষে ধনকুবের একটা অস্ত্র নির্গত করেছে এবং তার অঙ্গুলি চলিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এটা সম্ভাব্য যে এটা কেবল একটা সংযোগ, একটা প্রতিফলিত ক্রিয়া বা যন্ত্রের ত্রুটিপূর্ণ পাঠ। কিন্তু কেউই আশ্চর্যকর ঘটনার নিশ্চিতকরণ বা খণ্ডন করতে প্রস্তুত নয়। আমরা এখনও রোগীর অবস্থার পর্যালোচনা করছি। হাসপাতালের প্রধান স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার রায় সংবাদ মাধ্যমকে অবহিত করল। তাদের স্বরে বৈজ্ঞানীয় নিয়ন্ত্রণ ছিল, কিন্তু নয়নে কৌতূহলও ছিল। এটা বলা অকালপক্ষ হবে যে এটা একটা অলৌকিকতা কিনা, কিন্তু হ্যাঁ, কিছু অপ্রত্যাশিত প্রতিক্রিয়া লিপিবদ্ধ হয়েছে। হাসপাতালের করিডারে গুপ্তা পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে গোপনীয় কথোপকথন করছে, কৌশল গড়ে তুলছে। রাজেন্দ্র গুপ্তার কক্ষের বহির্ভাগে তাদের ভাইপো বিজয় এবং অন্যান্য পরিবারের সদস্যরা সমবেত ছিল। তাদের মুখমণ্ডলে উদ্বেগের সাথে সাথে একটা বিস্ময়কর উত্তেজনাও ছিল। যদি মানুষ প্রকৃত বিশ্বাস করে যে এই বালক অলৌকিকতা সৃষ্টি করতে পারে, তাহলে আমরা এর লাভ গ্রহণ করতে পারি, বিজয় বলল। তার স্বর মন্থর কিন্তু নয়ন চতুর ছিল। চিন্তা করো, যদি রাজেন্দ্র কাকা প্রকৃত উদ্বুদ্ধ হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানের মূল্য আকাশ স্পর্শ করবে। সংবাদ কাভারেজ, জনসাধারণের সমবেদনা, এটা সব আমাদের অনুকূলে যাবে। তার ভগিনী অনন্যা তার ভ্রু কুচকিত করল। তুমি এই বালককে ব্যবহার করতে আকাঙ্ক্ষী, এটা কি সামান্য অনৈতিক অনুভূত হয় না? বিজয় প্রত্যুত্তর দিল। তার স্বরে বিষ মিশ্রিত ছিল। ব্যবসায় নৈতিকতার কোনো অবকাশ নেই, ভাই বোন। কাকা আমাদের এটাই শিক্ষা দিয়েছেন। এবং তাছাড়া আমরা সেই বালককেও লাভান্বিত করব। তাকে অর্থলভ্য হবে, খ্যাতিলভ্য হবে, একটা ঝুপড়ি থেকে উত্তরণ করে সে তারকা হয়ে উঠবে। অনন্যা তার মস্তক নাড়ল, কিন্তু সে অবগত ছিল যে তার পরিবারে অর্থের আকর্ষণ সর্বদা বিজয়ী হয়। তার নয়নে অব্যক্ত অনুতাপ, একটা নামহীন অপরাধবোধ, যা সম্পন্নশালীদের মাঝে মাঝে যন্ত্রণা দেয়, কিন্তু তড়িত নীরব হয়ে যায়। নগরী যতটাই তাজা অলৌকিক কাহিনীতে উত্তেজিত হচ্ছে, অভির জন্য এই অভিজ্ঞতা কিছু অন্যরকম ছিল। একপাশে যে বালক সর্বদা অদৃশ্য ছিল, যাকে কোনোদিন কেউ গুরুত্বের সাথে নিরীক্ষণ করেনি, অকাশ্যত প্রত্যেক স্থানে লক্ষিত হচ্ছে। মানুষ তাকে চিনতে থাকে, তাকে নিরীক্ষণ করতে থামে, তার সাথে সেলফি গ্রহণের প্রয়াস করে। ওই তো সেই বালক, দেখ, ট্রম্বনধারী। একটা বিদ্যালয়ের শিশু উচ্চস্বরে বলল, যখন অভি তার মাতার সাথে বাজার থেকে প্রস্থান করছে। অভি তার অস্তিত্বে প্রথমবারের মতো তাৎপর্য অনুভব করল। এক অভাবী সীমান্তবর্তী শিশুর জন্য এই মনোযোগ মাদকের ন্যায় ছিল, কিন্তু প্রত্যেক ঝলকানির পশ্চাতে একটা ছায়া অবস্থান করে। যখন অভি রাত্রিকালে নিদ্রা গ্রহণের প্রয়াস করে, তখন তার শ্রবণযন্ত্রে ধ্বনি প্রতিধ্বনিত হয়। সাংবাদিকদের জিজ্ঞাসা, চিকিৎসকদের গোপন কথা, গুপ্তা পরিবারের রুষ্ট বাক্য। সে স্বয়ংকে জিজ্ঞাসা করতে আরম্ভ করল, কি প্রকৃতপক্ষে সে কোনো বিশিষ্ট কাজ করেছে, বা এটা কেবল একটা সংযোগ, একটা অসত্য যা সে এখন স্থগিত করতে পারছে না। এদিকে প্রসিদ্ধ সুর বিদ্যালয় সুর মেলার পরিচালক উস্তাদ রাহুল ভট্টাচার্য অভির জন্য একটা প্রস্তাব প্রেরণ করলেন। তিনি যোগাযোগ যন্ত্রে লতার সাথে আলাপ করলেন। তাদের স্বরে অস্বাভাবিক বিনয় ছিল, যেন তারা কোনো রাজকুমারের মাতার সাথে আলোচনা করছেন। আপনার পুত্রের মধ্যে বিস্ময়কর যোগ্যতা রয়েছে, তিনি বললেন। আমরা তাকে আমাদের বিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিতে অন্তর্ভুক্ত করতে আকাঙ্ক্ষী। ব্যক্তিগত নির্দেশনা, সমস্ত যন্ত্রপাতি, সবকিছুই নিঃশুল্ক। আমাদের কেবল একটা ক্ষুদ্র অনুরোধ রয়েছে। আমরা আকাঙ্ক্ষী যে সে আমাদের বাৎসরিক অনুষ্ঠানে প্রদর্শন করুক এবং কিছু সাক্ষাৎকারে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করার অনুমোদন দিক। লতার মস্তিষ্কে অসংখ্য চিন্তাধারা ঘুরে বেড়ালো। এটা ছিল একটা স্বপ্ন, তার পুত্রের জন্য নির্দেশনা, একটা ভবিষ্যৎ যা সে কোনোদিন প্রদান করতে পারত না। কিন্তু সেই সাথে তার আশঙ্কা ছিল, কি এটা সব খুব দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে? কি সে তার পুত্রকে এই সমস্তের জন্য তৈরি করতে সক্ষম হবে?
এই চাপের জন্য, এই মনোযোগের জন্য? যখন নগরী অভির অলৌকিক কাহিনীতে মোহিত হচ্ছে, একটা রহস্যময় নোট লতার ঝোপড়ির তল দিয়ে স্লিপ করে এলো। সে আতঙ্কিত হয়ে তা গ্রহণ করল এবং উন্মুক্ত করল। অন্তরে একটা ক্ষুদ্র পত্র ছিল, যাতে অঙ্কিত ছিল, সতর্ক থাকুন, আপনি অবগত নন যে আপনি কার সাথে সংঘর্ষ করছেন। তার হস্ত কম্পিত হলো এবং পত্র তার অঙ্গুলি থেকে স্লিপ হয়ে গেল। এটা কেবল একটা হুমকি নয়, এটা একটা স্মরণ করিয়ে দেওয়া যে এই নগরীতে ক্ষমতা কেবল অলৌকিকতা থেকে উদ্ভূত হয় না, বরং অর্থ এবং প্রভাব থেকে উদ্ভূত হয়। এবং এই দুয়ের কথা উঠলে গুপ্তা পরিবারের নিকট সর্বাধিক ছিল। লতা তার পুত্রের দিকে নিরীক্ষণ করল, যেটার ট্রম্বনে একটা সরল সুরের অনুশীলন করছে। তার নয়নে একটা তাজা দীপ্তি ছিল। সে এমন একটা বালককে প্রত্যক্ষ করতে পারে যে ঠোক্কর গ্রহণের অভ্যস্ত ছিল, কিন্তু এখন তার অন্তরে একটা তাজা আশা উদিত হচ্ছে। কি সে তার এই তাজা প্রত্যাশাকে চূর্ণ করতে পারে? কি সে তাকে অবহিত করতে পারে যে এটা সব একটা ঝুঁকিপূর্ণ খেলা? সে অবগত ছিল যে তাদের অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হবে, কারণ এখন তাদের প্রত্যেক চালনায় কেবল সংবাদ মাধ্যমের দৃষ্টি নয়, বরং এমন এক পরিবারের যার ক্ষমতা সম্পূর্ণ কলকাতায় বিস্তৃত। লতা হাওড়া স্লামের সংকীর্ণ পথ থেকে প্রস্থান করে এসপ্লেনিং ওয়ার্কেটের দিকে পদক্ষেপ করল। সে শাকসবজি সংগ্রহ করতে চাইছিল, কিন্তু এখন এই সাধারণ কার্য অসাধারণ হয়ে উঠেছে। যেই সে মার্কেটে অনুপ্রবেশ করতে যাচ্ছে, মানুষের দৃষ্টি তার উপর নিবদ্ধ হয়ে গেল। প্রথমে কেবল গোপন কথোপকথন ছিল, তারপর আস্তে আস্তে মানুষ তার নিকটবর্তী হতে লাগল। আপনার পুত্রই তো নয় কি যে ধনকুবেরকে উদ্বুদ্ধ করেছে? এক মধ্যবিত্ত নারী জিজ্ঞাসা করল। তার স্বরে কৌতূহল এবং অবিশ্বাসের সংমিলন ছিল। লতা তার দুপটটা আরও তলানিতে টেনে নিল, তার মুখমণ্ডল গোপন করে। জি হ্যাঁ, সে মন্থরভাবে প্রত্যুত্তর দিল। বাহ, আপনি কত সৌভাগ্যশালী, নারীটি বলল। তার নয়ন দীপ্তিমান ছিল। কি আপনারা এখন সম্পদশালী হয়ে উঠবেন? কি গুপ্তা পরিবার আপনাদের পুরস্কৃত করবে? এই পদগুলো লতার অন্তরে ছুরির ন্যায়দিদ্ধ হল। পুরস্কার? যেন সে এবং অভি কোনো সার্কাসের জীবজন্তু, যেন তাদের মূল্য কেবল এই দিয়ে মূল্যায়িত হবে যে তারা কতটা বিনোদন সরবরাহ করতে পারে। আমরা কোনো কিছু আকাঙ্ক্ষী করি না, সে বলল, তার স্বরকে অটল রাখার প্রয়াস করতে। তার পুত্র কেবল তার ট্রম্বন বাজাচ্ছিল। আমাদের কোনো ব্যক্তির অর্থের আবশ্যকতা নেই। তার প্রত্যুত্তরে নারীটি বিস্মিত হয়ে গেল। তারপর একটা বিস্ময়কর হাসি তার ঠোঁটে উদিত হলো। ভালো, আপনি প্রকৃতপক্ষে এমন চিন্তা করেন? হাওড়া স্লামে বাসকারী এক পরিষ্কার কর্মীর অর্থের আবশ্যকতা নেই? লতার শ্রবণযন্ত্র উত্তপ্ত হয়ে উঠল। সে সর্বদা তার মস্তক উন্নীত রেখেছে। তার অভাব সত্ত্বেও সে কোনোদিন দান গ্রহণ করেনি, কোনোদিন তার অবস্থার লাভ গ্রহণ করেনি। এবং এখন যখন প্রত্যেকে তাকে এমন নিরীক্ষণ করছে যেন সে একটা লোভী, তখন তার অন্তরে একটা জ্বালা প্রজ্বলিত হলো। আমার কর্মের আবশ্যকতা রয়েছে, অর্থের নয়, সে বলল। এবার তার স্বরে অটলতা ছিল। এবং আমার পুত্র একটা স্বাভাবিক শিশু, কোনো প্রদর্শনী নয়। সে অগ্রসর হলো, কিন্তু এখন প্রত্যেক পদক্ষেপে মানুষ তাকে স্থগিত করছে। কেউ প্রশংসায় পরিপূর্ণ ছিল, কেউ কৌতূহলে, এবং কেউ যারা সর্বাধিক যন্ত্রণা প্রদান করে, সন্দেহ এবং ব্যঙ্গে। সেই সমস্ত ধ্বনিগুলো তার চতুর্দিকে একটা অদৃশ্য বন্দিশারা নির্মাণ করেছে, একটা এমন কয়েদ যাতে সে সম্পূর্ণ কলকাতায় বিস্তৃত। এদিকে অ্যাপেলো হসপিটালে অভিকে পুনরায় আহ্বান করা হয়েছে। এবার গুপ্তা পরিবার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। ছবিযন্ত্র, সাক্ষী, এমনকি কিছু ধর্মীয় প্রধানও উপস্থিত ছিল। সমস্ত কিছু একটা বিশাল প্রদর্শনীর ন্যায় অলঙ্কৃত হয়েছে। অভি তার প্রাচীন বিদ্যালয় পোশাক, যা সামান্য সংকুচিত হয়ে গেছে, অস্বস্তি অনুভব করছে। আজ আমরা এই অলৌকিকতাকে পুনরায় প্রত্যক্ষ করব, বিজয় গুপ্তা ছবিযন্ত্রের সম্মুখে ঘোষণা করল। তার স্বরে একটা মানুষ নির্মিত উত্তেজনা ছিল। এই ক্ষুদ্র বালক একটা স্বাভাবিক পরিবার থেকে আমাদের প্রিয় রাজেন্দ্রজিকে উদ্বুদ্ধ করবে। অভি তার পাদদেশ নিরীক্ষণ করছে। তার হস্ত ঘর্মাক্ত হয়ে গেছে। তার মননে একমাত্র জিজ্ঞাসা প্রতিধ্বনিত হচ্ছে, যদি এবার কোনো ঘটনা সংঘটিত না হয়, যদি পূর্ববর্তীবার কেবল একটা সংযোগ ছিল, তাহলে কি ঘটবে? কি মানুষ তাকে অসত্যবাদী আখ্যা দেবে? কি সে এবং তার মা লাঞ্ছিত হবে? কক্ষে উত্তেজনা এতটা ঘনীভূত ছিল যে তা অনুভব করা যায়। প্রত্যেক নয়ন অভির ওপর নিবদ্ধ ছিল, প্রত্যেক নিঃশ্বাস স্থগিত ছিল। তার অন্তর এতটা দ্রুত স্পন্দিত হচ্ছে যে মনে হচ্ছে এটা তার ক্ষুদ্র দেহ থেকে নির্গত হবে।
লতা, যে এখন কক্ষের এক কোণে অবস্থিত, তার পুত্রকে নিরীক্ষণ করল এবং অনুভব করল যে সে কতটা আতঙ্কিত। তার মন আকাঙ্ক্ষা করছে যে সে ছুটে গিয়ে তাকে সেখান থেকে বহির্গত করে, এই প্রদর্শনী থেকে দূরে। কিন্তু সে অবগত ছিল যে এখন অনেক বিলম্ব হয়ে গেছে। অভি তার ট্রম্বন উত্তোলন করল। তার অঙ্গুলি কম্পিত ছিল। কক্ষের বায়ু গুরুভার ছিল, যেন সীসা। যখন সে ট্রম্বন তার ঠোঁটে স্থাপন করল, তখন অনুভূত হলো যেন সে একটা পর্বত উত্তোলন করছে। সে একটা গভীর নিঃশ্বাস গ্রহণ করল, তার নয়ন বুজে ফেলল এবং ফু মারল। প্রথম সুরটা কম্পিত হল, সামান্য অনিশ্চিত, সামান্য আতঙ্কিত। কক্ষের সমস্ত ব্যক্তি তাদের নিঃশ্বাস আটকে রাখল। ছবিযন্ত্র ক্লিক করতে আরম্ভ করল। সাংবাদিকরা ঝুঁকে পড়ল, তাদের নয়ন কৌতূহলে বিস্তৃত। কিন্তু ধনকুবের রাজেন্দ্র গুপ্তা চলিত হল না। কোনো প্রতিক্রিয়া নেই। 1 সেকেন্ড অতিক্রান্ত হল, 2 সেকেন্ড, 3। অভি তার নয়ন উন্মুক্ত করল এবং বিছানার দিকে নিরীক্ষণ করল। কোনো অশ্রু নেই, কোনো চলন নেই। তার অন্তর নিমজ্জিত হল। সে অনুভব করতে পারছে যে কিভাবে কক্ষের উষ্ণতা রূপান্তরিত হচ্ছে, কিভাবে উত্তেজনার স্থানে হতাশা গ্রহণ করছে। সাংবাদিকরা পরস্পরকে নিরীক্ষণ করল। তাদের নয়নে এখন ব্যঙ্গ ছিল। মনে হচ্ছে অলৌকিকতা কেবল একবারই সংঘটিত হয়। একজন ফিসফিস করে বলল, তার স্বর এতটা মন্থর নয় যে অভি শুনতে না পায়। লতা তার নয়ন বুঝে ফেলল, তার পুত্রের জন্য আসন্ন উপহাস এবং লাঞ্ছনার চিন্তা করতে। তার প্রার্থনা একটাই ছিল, যেন এটা তড়িৎ সমাপ্ত হয়, যেন তারা তাদের প্রাচীন জীবনে প্রত্যাবর্তন করতে পারে, যতটা কষ্টকরই হোক না কেন। কিন্তু তখনই কক্ষের নিস্তব্ধতা একটা বিস্ময়কর ধ্বনিতে ভঙ্গ হল। একটা তীক্ষ্ণ অনিয়মিত বিপ। রাজেন্দ্র হার্ট যন্ত্র থেকে আগত ধ্বনি ছিল, যা অকস্মাৎ একটা তাজা অস্বাভাবিক প্যাটার্নে বাজতে আরম্ভ করল। ডাক্তার রায়, যিনি দ্বারের নিকট অবস্থিত ছিলেন, কক্ষে ছুটে প্রবেশ করলেন। তার অন্তর তারা বলল, তাদের স্বরে অবিশ্বাস এবং উত্তেজনার সম্মিলন ছিল। হৃদম রূপান্তরিত হচ্ছে। তারা রাজেন্দ্রের বিছানার দিকে ছুটে গেলেন। তাদের অনুসরণে সেবিকাদের দল ছিল। সমস্ত যন্ত্রের দিকে নিরীক্ষণ করল, যেখানে একটা তাজা তরঙ্গ দৃশ্যমান হচ্ছে, এমন তরঙ্গ যা গত 10 বছরে কোনোদিন প্রত্যক্ষ করা হয়নি। এটা প্রতিক্রিয়া প্রদর্শন করছে, ডাক্তার রায় উচ্চস্বরে বলল। তাদের বিজ্ঞানীয় ভদ্রতা এখন সম্পূর্ণ লুপ্ত হয়েছে। সে কোনো বস্তুর প্রতিক্রিয়া প্রদর্শন করছে। কক্ষে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সেবিকা এবং চিকিৎসক একসঙ্গে কথা বলছে, পরিবারের সদস্যরা অগ্রসর হচ্ছে, সাংবাদিকরা তাদের ছবি যন্ত্রসহ সমাগম সৃষ্টি করছে। গুপ্তা পরিবারের মুখমণ্ডলে অবিশ্বাস এবং প্রত্যাশার সম্মিলন ছিল। এই সমস্তের মধ্যে অভি তার ট্রম্বন আবদ্ধ করে দাঁড়িয়েছিল। তার নয়ন বিস্তৃত ছিল, তার মুখ অর্ধ উন্মুক্ত ছিল। সে স্বয়ংকে জিজ্ঞাসা করল, কি এটা প্রকৃতপক্ষে সংঘটিত হয়েছে? কি এটা প্রকৃতপক্ষে তার কারণে সংঘটিত হয়েছে? কি সুর প্রকৃতপক্ষে এতটা ক্ষমতাশালী হতে পারে? ডাক্তার রায় অভির দিকে নিরীক্ষণ করল। তাদের নয়নে একটা তাজা জিজ্ঞাসা ছিল। পুনরায় তিনি বলল, এখন তাদের স্বরে এক চিকিৎসকের অধিকার ছিল। পুনরায় বাজাও বেটা, নিরীক্ষণ করি কি ঘটে। অভি তার মাথার দিকে নিরীক্ষণ করল। তার মুখমণ্ডলে জিজ্ঞাসা ছিল। লতা আস্তে তার মস্তক নাড়ল, অনুমোদন প্রদান করে। যদিও তার অন্তরে আশঙ্কা এবং প্রত্যাশা দুটোই ছিল। অভি পুনরায় তার ট্রম্বন উত্তোলন করল, এবার সামান্য অধিক আত্মপ্রত্যয়ের সাথে। সে তার সুরশিক্ষকের পদ মনে করল। সুর অন্তর থেকে নির্গত হয়, মস্তিষ্ক থেকে নয়। সে তার অন্তর উন্মুক্ত করল, তার আশঙ্কা বিস্তৃত হল এবং বাঁচতে আরম্ভ করল। এবার ধ্বনিটি আরও সুস্পষ্ট ছিল, আরও সুমধুর। এটা কক্ষে প্রতিধ্বনিত হল, দেয়ালে সংঘর্ষিত হল, তারপর প্রত্যাবর্তিত হল এবং যন্ত্রের বিপধ্বনি আরও দ্রুত হল, সুস্পষ্ট হল, যেন 2 সুর একসাথে বাজছে, অভির ট্রম্বন এবং রাজেন্দ্রের অন্তর। সমস্তের সম্মুখে রাজেন্দ্র গুপ্তার হস্তের একটা অঙ্গুলি কম্পিত হল, তারপর দ্বিতীয়, তারপর তাদের ভ্রু সামান্য চলিত হল। দেবতারে দেবতা, এক সেবিকা উচ্চস্বরে বলল। তার হস্ত তার মুখে ছিল। এটা সংঘটিত হচ্ছে, এটা প্রকৃতপক্ষে সংঘটিত হচ্ছে। ডাক্তার রায় এবং তাদের দল রাজেন্দ্রের চতুর্দিকে সমাগম করল, তাদের প্রাণশক্তির যাচাই করতে, তাদের নয়নের পুতুলিতে টর্চের আলোকপাত করতে। কক্ষে উচ্চকণ্ঠ এবং চাঞ্চল্য ছিল, কিন্তু অভির জন্য এটা সব ধীর গতিতে সংঘটিত হচ্ছে। সে অনুভব করল যে সে এমন কিছু সংঘটিত করেছে যা তার উপলব্ধির বাইরে ছিল। সে তার স্বাভাবিক ট্রম্বন, তার স্বাভাবিক নিঃশ্বাস দিয়ে কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার প্রয়াস করেছে যা জগতের কাছে মৃত, এবং কোনো প্রকারে সে বিজয়ী হয়েছে। পরবর্তী প্রভাতে কলকাতার প্রত্যেক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একই ছবি ছিল। অভি তার ক্ষুদ্র হস্তে ট্রম্বন আবদ্ধ এবং পশ্চাতে যন্ত্রে দৃশ্যমান অস্বাভাবিক অন্তঃস্পন্দন।
শিরোনাম ঝলমল করছে, অলৌকিক বালক, প্রাণ প্রত্যাবর্তনকারী সুর, অভিসুরের দেবতা, হাওড়া আসলামের গোপনীয় বালক উদ্বুদ্ধ করে গুপ্তাকে। সংবাদ জঙ্গলের দাবনালের ন্যায় বিস্তার লাভ করেছে। কেবল কলকাতাতেই নয়, সমগ্র ভারতে এবং এখন বিদেশি সংবাদ মাধ্যমও এই কাহিনীর উপর দৃষ্টিপাত করছে। স্থানে স্থানে ধর্মীয় প্রধানরা তাদের অভিমত প্রকাশ করছে। আলিপুরের একটা প্রসিদ্ধ মন্দিরে এক পুরোহিত ঘোষণা করল যে মা সরস্বতীর অনুগ্রহ। হাওড়ার একটা গির্জার পাদ্রী তার প্রবচনে বলল যে এটা ঈশ্বরের অভিপ্রায়ের সাক্ষ্য। জামা মসজিদের নিকট এক ইমাম ব্যাখ্যা করল যেটা আল্লাহর অনুকম্পা। প্রত্যেক ধর্ম, প্রত্যেক সমাজ এই অলৌকিকতাকে নিজস্ব পদ্ধতিতে ব্যাখ্যান করছে। এদিকে রাজনৈতিক প্রধানরাও পশ্চাৎপদচ্ছারণ করছে না। মন্ত্রীদের দূত অভির সাথে সাক্ষাতের জন্য আসছে, তাদের সাথে ছবি যন্ত্র এবং ছবি গ্রাহক। আমাদের প্রধানমন্ত্রী যে যোগ্যতা সম্পন্ন শিশুর সাথে সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষী, এক প্রধান ঘোষিত করল, যখন অন্যজন অবিলম্বে তার দলের নিমন্ত্রণ প্রেরণ করল। লতা এই সমস্তের মধ্যে লুপ্ত হয়েছে, এমন একটা ক্ষমতার ঘূর্ণিতে আবদ্ধ যা তার থেকে অনেক বিশাল। সে একটা স্বাভাবিক নারী ছিল যে তার অস্তিত্বে কোনোদিন মনোযোগের কেন্দ্রস্থল হতে চায়নি, কিন্তু অকস্মাৎ প্রত্যেকে তার থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করছে, সাক্ষাৎকার, বিবৃতি, ছবি এবং সর্বোপরি তার পুত্রের সময় এবং যোগ্যতা। এক প্রভাতে যখন সে ঝুপড়ির বহির্ভাগে বস্ত্র শুকোচ্ছে, 3টি যান তার সম্মুখে থেমে গেল। প্রথম থেকে একটা প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেলের দল প্রস্থান করল, দ্বিতীয় থেকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের দূত এবং তৃতীয় থেকে একটা ধর্মীয় গোষ্ঠীর ব্যক্তি। তারা সমস্তে পরস্পরকে ঠেলে তার সম্মুখে অবস্থান নিল। প্রত্যেকের হস্তে চেক এবং চুক্তিপত্র ছিল। আমরা আপনার পুত্রকে আমাদের চ্যানেলে একান্ত সাক্ষাৎকারের জন্য 1 লক্ষ টাকা প্রদান করব, টেলিভিশন নির্মাতা বলল। তার নয়নের লোভের দীপ্তি ছিল। আমাদের প্রতিষ্ঠান তাকে ব্র্যান্ড প্রতিনিধি করতে আকাঙ্ক্ষী, 15 লক্ষ প্রথম বছরের জন্য। বাণিজ্যিক ব্যক্তি তার প্রস্তাব উপস্থাপন করল। এটা সমস্ত বৈষয়িক। ধর্মীয় গোষ্ঠীর দূত বলল তাদের স্বরের নিন্দা ছিল। আমরা আকাঙ্ক্ষী যে সে আমাদের মন্দিরে প্রদর্শন করুক। এটা আধ্যাত্মিক কার্য। একটা সেবালতার সম্মুখে একটা নৈতিক সংকট উদ্ভূত হল। এই অর্থ তাদের জন্য স্বপ্নের ন্যায় ছিল, এতটা বিশাল রাশি যা তাদের সম্পূর্ণ অস্তিত্ব রূপান্তরিত করতে পারে। তাদের ঝুপড়ি থেকে প্রস্থানের সুযোগ, অভির জন্য উন্নত নির্দেশনা, ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু কি এর মূল্য তার পুত্রের শৈশব হবে? কি সে তাকে এই প্রদর্শনীর অংশ করে তার নির্দোষতা অপহরণ করবে? ইতিমধ্যে অভির অন্তরে একটা ঝড় চলছে। সে এখন কেবল এক অভাবী পরিষ্কার কর্মীর পুত্র নয়, সে অলৌকিক বালক, প্রাণদাতা। মানুষের মুখমণ্ডলে তার জন্য ভক্তি রয়েছে যা এক 9 বছরের শিশুর জন্য মাদকের ন্যায় ছিল। তার বিদ্যালয়ে যেখানে কোনোদিন শিশুরা তাকে উপহাস করত, এখন তারা তার থেকে স্বাক্ষর যাচনা করে। যে শিক্ষকরা কোনোদিন তাকে অগ্রাহ্য করেছে, তারা এখন তাকে বিশেষ যোগ্যতা আখ্যা দেয়। এক সন্ধ্যায় যখন অভিতার ট্রম্বনের অনুশীলন করছে, লতা লক্ষ্য করল যে তার নয়নে একটা ভিন্ন দীপ্তি রয়েছে। তার ঠোঁটে একটা তাজা হাসি ছিল, এমন হাসি যা অহংকারে পরিপূর্ণ, কিন্তু তাতে অহমিকার একটা ঝলকও ছিল। আমি অবগত মা, সে বলল, তার ট্রম্বন নিরীক্ষণ করতে যেন তা কোনো জাদুকরী বস্তু। আমি বিশিষ্ট। এই পদগুলো লতার অন্তর একটা বিদ্ধ অনুভূতি দিল। তার শিশু, যে সর্বদা এতটা বিনয়ী এবং নির্দোষ ছিল, এখন রূপান্তরিত হচ্ছে। সে এখনও তার অভি ছিল, কিন্তু এখন সে অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে নিরীক্ষণ করছে এবং সেই দৃষ্টিকোণ তাকে বিভ্রান্ত করছে। এই মধ্যে হাসপাতালের করিডোরে গুপ্তা পরিবার তাদের কৌশল প্রস্তুত করেছে। রাজেন্দ্রের বড় ভাই এবং ভাইপো বিজয় একটা সভা আহ্বান করেছে, যাতে পরিবারের আইনজীবী, জনসংযোগ উপদেষ্টা এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষক অন্তর্ভুক্ত ছিল। যদি এই বালক প্রকৃতপক্ষে রাজেন্দ্রকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে আমাদের এর লাভ গ্রহণ করতে হবে, বিজয় বলল। তার স্বরে বাণিজ্যিক তীক্ষ্ণতা ছিল। আমাদের শেয়ারের মূল্য এখন থেকেই উন্নত হচ্ছে। যদি রাজেন্দ্র কাঠা প্রত্যাবর্তন করেন, তাহলে আমাদের সাম্রাজ্য দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু কি এটা নৈতিক? রাজেন্দ্রের কন্যা অনন্যা জিজ্ঞাসা করল। তার স্বরে সন্দেহ ছিল। সে কেবল একটা শিশু। বিজয় তার দিকে এমন নিরীক্ষণ করল যেন সে কোনো বিস্ময়কর জীব। নৈতিকতা, বাণিজ্যে নৈতিকতার কোনো জায়গা নেই অনন্যা। রাজেন্দ্র কাকা আমাদের এটাই নির্দেশ দিয়েছে এবং আমরা সেই বালককেও লাভান্বিত করব। তাকে অর্থলভ্য হবে, শহরতলিলভ্য হবে। একটা ঝুপড়ি থেকে প্রস্থান করে সে তারকা হয়ে উঠবে। পরিবারের জনসংযোগ উপদেষ্টা সম্মতিতে মস্তক নাড়ল। আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সাথে ব্যবস্থা করেছি। সমস্ত সাক্ষাৎকার, সমস্ত ছবি অঙ্কন নিয়ন্ত্রিত হবে। আমরা এই কাহিনীকে যেমন আকাঙ্ক্ষী করি তেমন উপস্থাপন করব। রাজেন্দ্র গুপ্তা প্রত্যাবর্তনের জন্য তৈরি, এটা আমাদের বর্ণনা হবে।
অনন্যা অনুভব করল যে তার স্বর একাকী ছিল, তার নয়নে অব্যক্ত দুঃখ ছিল, একটা অপরাধ অনুভূতি যা সম্পন্নশালীদের মাঝে মাঝে পীড়িত করে, কিন্তু তড়িৎ স্বয়ং নীরব হয়ে যায়। সে অবগত ছিল যে তার পরিবারে অর্থের লিপ্সা সর্বদা বিজয়ী হয়। এই সময় অভির জন্য তার তাজা ভূমিকা অনুধাবন করা কষ্টকর হয়ে উঠছে। যখন সে পথে চলাচল করে, মানুষ তাকে চিনতে থাকে, তাকে নিরীক্ষণ করতে স্থির হয়, তার সাথে সেলফি গ্রহণের প্রয়াস করে। বিদ্যালয়ে তার সহপাঠীরা তার চতুর্দিকে সমবেত হয়, যেন সে কোনো তারকা। তার শিক্ষকরাও তাকে বিশেষ ব্যবহার প্রদান করতে আরম্ভ করেছে। প্রথম দিকেই মনোযোগ তাকে সুখানুভূতি দিয়েছে, এমন একটা শিশুর জন্য যে সর্বদা অগ্রাহ্য ছিল। অকস্মাৎ এতটা তাৎপর্য লাভ করা স্বপ্নের ন্যায় ছিল, কিন্তু আস্তে আস্তে সে অনুভব করতে আরম্ভ করেছে যে এই মনোযোগ তাকে একটা পুতুলের ন্যায় অনুভূতি দিচ্ছে, যেন সে একটা মানুষ নয়, বরং একটা প্রদর্শনের বিষয়। একদিন যখন সে বিদ্যালয় থেকে প্রত্যাবর্তন করছে, কিছু শিশু তার পশ্চাতে উচ্চস্বরে বলতে লাগলো, দেখ, জাদুকর আসছে, তোর জাদু প্রদর্শন কর অভি। তারা তার উপহাস করল, যদিও তাতে পূর্বের ন্যায় নিষ্ঠুরতা নেই। এখন তাতে একটা বিস্ময়কর সম্মান এবং ঈর্ষার মিশ্রণ ছিল। অভি অনুভব করল যে সে এখন না সম্পূর্ণভাবে গৃহীত, না সম্পূর্ণভাবে অগৃহীত। সে কোথাও মধ্যভাগে রয়েছে, একটা বিস্ময়কর স্থানে। সেই সন্ধ্যায় প্রসিদ্ধ সুর বিদ্যালয় সুরমেলার পরিচালক উস্তাদ রাহুল ভট্টাচার্য অভির গৃহে উপস্থিত হল। তিনি তার মূল্যবান যান থেকে অবতরণ করল এবং হাওয়ারা স্লামের অপরিষ্কৃত পথ দিয়ে অতিক্রম করল। তাদের নাসিকা কুঞ্চিত ছিল, কিন্তু তাদের নয়নে লোভের দীপ্তি ছিল। আপনার পুত্রের নিকট বিস্ময়কর যোগ্যতা রয়েছে শ্রীমতী লতা। তিনি লতার ক্ষুদ্রগৃহে উপবিষ্ট হয়ে বলল, আমরা তাকে আমাদের প্রতিষ্ঠানে সম্পূর্ণ ছাত্রবৃত্তিতে গ্রহণ করতে আকাঙ্ক্ষী করি। নিঃশুল্ক নির্দেশনা, সমস্ত যন্ত্রপাতি, এমনকি বাসস্থানের ব্যবস্থাও। লতার অন্তরে অসংখ্য চিন্তা একসাথে উদিত হল। এটা ছিল একটা স্বপ্ন, তার পুত্রের জন্য নির্দেশনা, এমন একটা ভবিষ্যৎ যা সে কোনোদিন প্রদান করতে পারত না। কিন্তু তারপর সে অনুভব করল যে এই প্রস্তাবের পেছনে কি রয়েছে এবং আপনি প্রতিদানে কি আকাঙ্ক্ষা করেন। সে সরাসরি জিজ্ঞাসা করল। উস্তাদ রাহুল হাস্য করে বলল, কেবল একটা ক্ষুদ্র বিষয়। আমরা আকাঙ্ক্ষী যে অভি আমাদের বাৎসরিক উৎসবে প্রদর্শন করুক এবং কিছু সাক্ষাৎকারে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুক। আমাদের প্রায়োজকরা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমরা আপনার জন্য একটা ক্ষুদ্র প্যাকেজও প্রস্তুত করতে পারি। লতার সম্মুখে এমন একটা সিদ্ধান্ত ছিল যা তার এবং তার পুত্রের জীবন চিরকালের জন্য রূপান্তরিত করতে পারে। কি সেই সুযোগকে তার হাত থেকে চলে যেতে দেবে, বা কি সে তার পুত্রকে এই জানে আবদ্ধ হতে দেবে যেখানে তার যোগ্যতা এবং তার পরিচয় দুটোরই বাণিজ্য করা হবে? অ্যাপোলো হাসপাতালের বহির্ভাগে সমাগম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, যুবক, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সম্পন্ন এবং অভাবী সমবেত হচ্ছে। কেউ মন্ত্র উচ্চারণ করছে, কেউ ভজন গাইছে, কেউ প্রার্থনা করছে। তাদের হস্তে পুষ্প রয়েছে, ধূপকাঠি রয়েছে এবং পোস্টার রয়েছে, যাতে অঙ্কিত অভি, অলৌকিক বালক এবং সুরের দেবদূত। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা বাধা স্থাপন করেছে, কিন্তু সমাগম নিয়ন্ত্রণ করা কষ্টকর হচ্ছে। তারা সমস্তে একই বস্তু আকাঙ্ক্ষা করছে, অভিকে নিরীক্ষণ করা, তাকে শ্রবণ করা, সম্ভবত তার নিকট থেকে অতিক্রম করা, যাতে তার ক্ষমতার সামান্য অংশ তাদের নিকটও পৌঁছায়। বেটা, আমাদের জন্য রক্ষা করো, এক বয়োজ্যেষ্ঠ নারী অভিকে প্রত্যক্ষ করে উচ্চস্বরে বলল, যখন সে হাসপাতালে প্রবেশদ্বার দিয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। আমার নাতির জন্য অনুগ্রহ করো। অভি ভাইয়া, আমার মাথা অসুস্থ, কি আপনি তাদের জন্য বাজাবেন? একটা ক্ষুদ্র বালক ক্রন্দন করে তার কুর্তা টেনে ধরছে। প্রতিদিন বাজাও বেটা, আমরা প্রতিদিন আসব, একটা মধ্যবয়সী পুরুষ উচ্চস্বরে বলল। তার মুখমণ্ডলে এমন অভিব্যক্তি ছিল যেন সে কোনো মন্দিরে দর্শনের জন্য এসেছে। লতা তার পুত্রকে তার নিকটবর্তী করে টেনে নিল, যেন তাকে এই সমাগম থেকে রক্ষা করছে। কিন্তু অভির নয়ন বিস্ময়করভাবে দীপ্তিলান ছিল। মানুষের এই অপরিসীম স্নেহ, এই ভক্তি তার জন্য একটা তাজা এবং বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। হাওড়া স্লামে যেখানে মানুষ তাকে লক্ষ্য করত না, এখন সে এতটা তাৎপর্যপূর্ণ যে মানুষ তাকে নিরীক্ষণের জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষা করে। হাসপাতালে অন্তরে অভির দৈনন্দিন রুটিন হয়ে উঠেছে। প্রত্যেক দুপুরে সে রাজেন্দ্র গুপ্তার কক্ষে যায় এবং তার ট্রম্বন বাজায়। কখনো কখনো যন্ত্রে প্রতিক্রিয়া ঘটে, অন্তরের স্পন্দন রূপান্তরিত হয়, অঙ্গুলি চলে, চোখের পাতা কম্পিত হয়, কিন্তু কোমা থেকে সম্পূর্ণ উদ্বুদ্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। চিকিৎসকেরা বলেন যে অগ্রগতি মন্থর, কিন্তু অগ্রগতি রয়েছে। এই নিয়মিত অনুষ্ঠান অভির মধ্যে একটা তাজা আত্মপ্রত্যয় উদ্দীপিত করেছে। যখন সে তার ট্রম্বন বাজায়, তখন সে একটা স্বাভাবিক শিশু নয়, বরং একটা ক্ষমতার উৎস হয়ে ওঠে। সে অনুভব করতে আরম্ভ করেছে যে সম্ভবত তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিশিষ্ট যোগ্যতা রয়েছে। এক সন্ধ্যায়
যখন লতা এবং অভি গৃহে প্রত্যাবর্তন করছে তখন একটা ধর্মীয় গোষ্ঠীর দূত তাদের সম্মুখে অবস্থান নিল। অভি বেটা, তিনি বলল। তাদের মুখমণ্ডলে একটা বিনয়ী হাসি ছিল। আমাদের বিশ্বাস যে আপনি দেবী সরস্বতীর অনুগ্রহ নিয়ে এসেছেন। আমরা আকাঙ্ক্ষী যে আপনি আমাদের মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠানে বাজান। হাজার হাজার মানুষ আপনার প্রতীক্ষায় রয়েছে। অভি তার মাথার দিকে নিরীক্ষণ করল। তার নয়নে জিজ্ঞাসা ছিল। লতা আসতে না বলে মস্তক নাড়ল। ক্ষমা করুন, সে বলল। কিন্তু অভি এখনও অত্যন্ত ক্ষুদ্র এবং ক্লান্ত। সে কেবল একটা শিশু, কোনো প্রদর্শনের বস্তু নয়। ধর্মীয় দূতের মুখমণ্ডল রূপান্তরিত হল। তাদের বিনয়ী হাসি অকস্মাৎ কঠোর হয়ে গেল। এটা আপনার কর্তব্য, তিনি বলল। তাদের স্বরে এখন একটা হুমকি ছিল। আপনার পুত্রকে এই উপহার লভ্য হয়েছে এবং আপনি তা অন্যদের সাথে বিতরণ করতে আকাঙ্ক্ষী নন। এটা কেবল আরম্ভ। যতদিন অতিক্রান্ত হচ্ছে চাপ বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় প্রধানদের থেকে সংবাদ গৃহ পর্যন্ত সমস্তে অভিকে আকাঙ্ক্ষা করছে। তার সময়কে, তার যোগ্যতাকে, তার অলৌকিকতাকে। তার ক্ষুদ্র গৃহে লতা লক্ষ্য করল যে অভি পূর্বের চেয়ে আরও বিষণ্ণ এবং বিরক্ত হয়ে উঠেছে। সে এখন তার সঙ্গীদের সাথে খেলা করে না, বিদ্যালয়ে তার মনোযোগ লাগে না এবং রাত্রিতে সে প্রায়শই দুঃস্বপ্ন দেখে জাগ্রত হয়। মা, কি আমাকে প্রতিদিন হাসপাতালে যেতে হবে? সে এক রাত্রিতে জিজ্ঞাসা করল, যখন লতা তাকে নিদ্রায় প্রবৃত্ত করছিল। আমি ক্লান্ত হয়ে পড়েছি। লতা তার পুত্রের কেশ স্পর্শ করল। তার মুখমণ্ডলে উদ্বেগের চিহ্ন ছিল। না বেটা, সে মন্থরভাবে বলল, তোমাকে কোনো কিছু এমন করতে হবে না যা তুমি আকাঙ্ক্ষা করো না। কিন্তু পরবর্তী প্রভাতে গুপ্তা পরিবারের এক দূতের যোগাযোগ এলো। অভিকে আজ তড়িত আসতে হবে, তারা বলল। তাদের স্বরে তাৎক্ষণিকতা ছিল। রাজেন্দ্রজির শারীরিক লক্ষণ রূপান্তরিত হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে আজ একটা তাৎপর্যপূর্ণ দিন হতে পারে এবং তাই একবার পুনরায় অভি এবং লতা হাসপাতালের দিকে প্রস্থান করল। সমাগমের মধ্য দিয়ে অতিক্রম করে উপরে রাজেন্দ্র গুপ্তার সুইটে পৌঁছাল। এবার কক্ষটি পূর্বের চেয়ে আরও পরিপূর্ণ ছিল। কেবল চিকিৎসক এবং সেবিকা নয়, বরং গুপ্তা পরিবারের সমস্ত প্রধান সদস্য, কিছু ধর্মীয় প্রধান এবং নির্বাচিত সংবাদ ব্যক্তি সেখানে ছিল। এটা একটা প্রদর্শনীর প্রস্তুতির ন্যায় অনুভূত হচ্ছে। এসো বেটা, বিজয় গুপ্তা অভিকে আহ্বান করল। তার স্বরে একটা অসত্য মধুরতা ছিল। আজ আমাদের তোমার জাদুকরী সুরের সর্বাধিক আবশ্যকতা রয়েছে। অভি এখন তার ট্রম্বনকে এমন করে আবদ্ধ করছে যেন তা কোনো বোঝা নয় যে একটা ধন। তার নয়নে ক্লান্তি ছিল এবং কিছু আরও একটা বিস্ময়কর সন্দেহ, যেন সে এখন আর বিশ্বাস করছে না যে সে যা করছে তা সঠিক কিনা। যখন সে রাজেন্দ্রের বিছানার নিকটবর্তী হল, সমস্তের দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। ছবি যন্ত্র প্রস্তুত ছিল। চিকিৎসক যন্ত্রে দৃষ্টি রেখেছে এবং পরিবারের মুখ প্রত্যাশা এবং উদ্বেগে পরিপূর্ণ ছিল। অভি তার ট্রম্বন উত্তোলন করল, কিন্তু এবার তার হস্তকম্পিত ছিল। সে ক্লান্ত ছিল, কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। সে চতুর্দিক নিরীক্ষণ করল। সমস্ত নয়ন তার উপর নিবদ্ধ দেখে এবং অকস্মাৎ সে অনুভব করতে লাগল যে সে একটা অলৌকিক নয়, বরং একটা পুতুলের ন্যায়। তথাপি সে নিঃশ্বাস গ্রহণ করল, তার নয়ন বুঝে ফেলল এবং বাজাতে আরম্ভ করল। এবার সুরটা ভিন্ন ছিল, আরও যন্ত্রণাপূর্ণ, আরও অস্থির। এটা একটা শিশুর স্বর ছিল যে তার শৈশব হারাতে চলেছে। সুরের মধ্যভাগে রাজেন্দ্র গুপ্তার আঙুলিগুলো পুনরায় চলিত হল। কক্ষে একটা যৌথ নিঃশ্বাস স্থগিত হল এবং তারপর সমস্তকে বিস্মিত করে রাজেন্দ্রের নয়ন সামান্য উন্মুক্ত হল, কেবল একটা ঝলকের জন্য, কিন্তু তা উপস্থিত ছিল। ও মাই গড, অনন্যা উচ্চস্বরে বলল। তার হস্ত তার মুখে ছিল। বাবার নয়ন উন্মুক্ত হয়েছে। ডক্টর রাই অবিলম্বে অগ্রসর হল, তার পেনলাইট বের করে। রাজেন্দ্রজি, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তিনি জিজ্ঞাসা করল। তাদের স্বরে পেশাদার শান্তি ছিল, যদিও তাদের নয়নে বিস্ময় ছিল। কক্ষে সমস্ত ব্যক্তি এখন বিছানার চতুর্দিকে সমবেত হয়েছে। যখন অভি বাজানো অব্যাহত রাখল, তার সুর এখন আরও আত্মপ্রত্যয়ে পরিপূর্ণ ছিল। বিজয় গুপ্তা ছবিযন্ত্রের দিকে মুখ করে ইঙ্গিত করল এবং সংবাদ ব্যক্তিরা তাদের সেকেন্ডারি শুটিংয়ে মগ্ন হল। এটা একটা অলৌকিকতা, সে ছবিযন্ত্রের নিরীক্ষণ করে বলল। আমাদের পরিবার অভির প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবে। সেই হট্টগোলে এবং চাঞ্চল্যের মধ্যে কেবল লতা তার পুত্রের মুখমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা লক্ষ্য করল। অভি বাজানো অব্যাহত রাখল, কিন্তু তার ঘর্মাক্ত কপালে গভীর রেখা দৃশ্যমান ছিল, যেন সে কোনো গুরুভার বহন করছে। অকস্মাৎ কোনো সতর্কতা ছাড়াই অভি বাজানো স্থগিত করল। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো।
সমস্তের নয়ন এখন তার উপর ছিল। তাদের মুখমণ্ডলে বিস্ময় এবং সামান্য রোষ ছিল। বেটা, কি ঘটেছে? অব্যাহত রাখো, বিজয় বলল। তার স্বরে একটা নির্দেশ ছিল। কিন্তু অভি তার মস্তক নাড়ল। আমি ক্লান্ত, সে বলল। তার স্বর ক্ষুদ্র কিন্তু অটল ছিল। আমি আর বাজাতে পারি না। কক্ষে উত্তেজনা বৃদ্ধি পেল। বিজয়ের মুখমণ্ডলের রাগ দৃশ্যমান হল যখন অন্যান্য পরিবারের সদস্য ফিসফিস করতে লাগল। সংবাদ ব্যক্তিরা পরস্পরকে নিরীক্ষণ করতে লাগল, এটা চিন্তা করে যে কি এটাও তাদের কাহিনীর অংশ হবে। লতা তার পুত্রের দিকে অগ্রসর হল, তাকে সেখান থেকে বহির্গত করার অভিপ্রায়। কিন্তু বিজয় তার পথ অবরুদ্ধ করল। আপনি এটা অনুধাবন করছেন না, সে মন্থর স্বরে বলল, যাতে কেবল লতাই শুনতে পায়। আপনার পুত্র এখন আমাদের পরিবারের অংশ। সে যতক্ষণ আমরা বলি বাজাবে। লতার নয়নে অকস্মাৎ একটা জ্বালা প্রজ্বলিত হল, একটা এমন জ্বালা যা কেবল একটা মাতার অন্তরে প্রজ্বলিত হতে পারে যখন তার সন্তানকে বিপদ হয়। আমার পুত্র আপনার সম্পত্তি নয়, সে বলল। তার স্বর মন্থর কিন্তু তীক্ষ্ণ ছিল, এবং না, সে কোনো যন্ত্র যাকে আপনি আপনার ইচ্ছা অনুসারে পরিচালনা করতে পারেন। এই কক্ষে উত্তেজনা এতটা ঘনীভূত ছিল যে তা ছিন্ন করা যেত, এবং এর মধ্যভাগে অভি অবস্থান করছে। তার ট্রম্বন এখনও অবদ্ধ, কিন্তু তার মুখমণ্ডল এখন অটল তার সিদ্ধান্তে। আমি অচল, কেবল এক পরিষ্কার কর্মীর পুত্র নই, সে অকস্মাৎ উচ্চস্বরে বলল। তার স্বর তার বয়সের চেয়ে অনেক শক্তিশালী ছিল। আমি এখন কোনো ব্যক্তি, আমি বিশিষ্ট। এই পদগুলো লতার অন্তরে ছুরির ন্যায় বিদ্ধ হল। এটা তার অভি ছিল, কিন্তু তথাপি নয়। তার পদে এমন যন্ত্রণা এবং রোষ ছিল যা সে কোনোদিন বিস্মৃত করতে পারবে না। অভির পদ সেই কক্ষে বোমার ন্যায় বিস্ফোরিত হল। আমি কেবল এক পরিষ্কার কর্মীর পুত্র নই, আমি এখন কোনো ব্যক্তি, আমি বিশিষ্ট। তার স্বরে এমন যন্ত্রণা ছিল, এমন ক্রোধ ছিল যা কোনো 9 বছরের শিশুর জন্য অস্বাভাবিক ছিল। কক্ষে উপস্থিত সমস্ত ব্যক্তি হতবাক হয়ে গেল। লতার শ্রবণে তার পুত্রের পদ প্রতিধ্বনিত হতে থাকল যেন একটা যন্ত্রণাদায়ক প্রতিধ্বনি। তার পাদদেশ ভূমিতে আবদ্ধ হয়ে গেল। তার হৃদয় এক্ষণের জন্য স্থগিত হল। এটা সেই অভি ছিল যাকে সে জন্ম থেকে অবগত, সেই ক্ষুদ্র বালক যে নির্দোষতার সাথে তার প্রজাপতির অনুসরণ করে, যে রাত্রিতে তার ক্রোড়ে সংকুচিত হয়ে নিদ্রা যায়। বা এটা অন্য কেউ, একটা অজানা যে তার শিশুর দেহ গ্রহণ করেছে। বিজয় গুপ্তার ঠোঁটে একটা হাসি উদিত হল, একটা এমন হাসি যাতে বিজয়ের আনন্দ এবং কিছু কঠোরতাও ছিল। দেখলে, সে মন্থরভাবে লতাকে বলল, তোমার পুত্র বুদ্ধিমান, সে অবগত যে তার প্রকৃত স্থান কোথায়। লতা প্রত্যুত্তর দিল না, সে আস্তে তার পুত্রকে নিরীক্ষণ করল, যার নয়ন এখন তার থেকে এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপর কোনো কিছু না বলে সে কক্ষ থেকে প্রস্থান করল। তার পদক্ষেপ গুরুভার ছিল, যেন সে কোনো অসহ্য বোঝা বহন করছে। করিডোরে সে দেয়ালে আশ্রয় নিল। তার কাঁধ কম্পিত ছিল, তার নয়ন থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু সে নীরবে ক্রন্দন করছে যেমন সে তার সম্পূর্ণ জীবনে শিখেছে। অভাবীদের অশ্রু সর্বদা নীরব হয়। সেই রাত্রিতে হাওড়া ইসলামের ক্ষুদ্র গৃহে মাতা এবং পুত্রের মধ্যে একটা বাধা উদ্ভূত হল। অভি নীরব ছিল, তার ট্রম্বনের সাথে আলিঙ্গন, যেন সে তা থেকে বিচ্ছিন্ন হতে আকাঙ্ক্ষী নয়। লতা খাদ্য প্রস্তুত করল, কিন্তু সেই খাদ্য অস্পৃষ্ট রইল। দুজনের মধ্যে অনেক অব্যক্ত কথা ছিল, অনেক অসমাধিত জিজ্ঞাসা, কিন্তু কেউই উচ্চারণে সাহস করছে না। শেষে লতা নীরবতা ভঙ্গ করল। বেটা, সে মন্থরভাবে বলল, তুমি যা অনুভব করো আমি তা অনুধাবন করতে পারি। এটা সব খুব তড়িৎ ঘটছে। অভি তার ট্রম্বনের দিকে নিরীক্ষণ করল, তারপর তার মাতার দিকে। আপনি অনুধাবন করতে পারেন না, সে প্রত্যুত্তর দিল। তার স্বরে এখনও সেই তাজা কঠোরতা ছিল। প্রথমবার মানুষ আমাকে নিরীক্ষণ করে, তারা আমার সাথে আলাপ করে, তারা আমাকে চেনে। আমি এখন কোনো ব্যক্তি নই, আমি অভি। লতা তার মস্তক নাড়ল, তার নয়ন যন্ত্রণায় পরিপূর্ণ ছিল। তুমি সর্বদা অভি ছিলে, সে বলল, এবং তুমি আমার জন্য সর্বদা বিশিষ্ট ছিলে। সমাগম ছাড়া, ছবিযন্ত্র ছাড়া, অর্থ ছাড়া। কিন্তু অভি তার শ্রবণযন্ত্র বন্ধ করেছে, যেন সে তার কথা শুনতে আকাঙ্ক্ষী নয়। সে উঠে তার ক্ষুদ্র জানালার নিকট গেল, বহির্ভাগে কলকাতার আলোকগুলো নিরীক্ষণ করতে।
সেই আলোকে কোথাও তার তাজা জীবন প্রতীক্ষা করছে, এমন একটা জীবন যেখানে সে কেবল এক অভাবী বালক নয়, বরং কোনো তাৎপর্যপূর্ণ ব্যক্তি হবে। পরবর্তী দিন অভিপ্রভাতে তড়াতি জাগ্রত হল এবং প্রাতরাশ গ্রহণ না করে বা তার মাতার সাথে যথাযথ আলাপ না করে হাসপাতালের জন্য প্রস্থান করল। লতা তাকে স্থগিত করার প্রয়াস করল, কিন্তু সে তার কথা শুনল না। সে তার অনুসরণ করল। তার নয়ন উদ্বেগে পরিপূর্ণ ছিল। হাসপাতালে একটা বিস্ময়কর নীরবতা ছিল। সেবিকা এবং চিকিৎসক করিডোরে ফিসফিস করছে, এবং যখন অভি এবং লতা পৌঁছালো তখন সমস্তে তাদের দিকে নিরীক্ষণ করতে লাগল। তাদের নয়নে একটা বিস্ময়কর মিশ্রণ ছিল, সন্দেহ, কৌতূহল এবং কিছু পরিমাণে অবিশ্বাস। কি ঘটেছে? লতা এক সেবিকাকে জিজ্ঞাসা করল, যাকে সে গত কয়েক সপ্তাহ থেকে অবগত। সেবিকা চতুর্দিকে নিরীক্ষণ করল, তারপর মন্থরভাবে অবহিত করল, রাত্রিতে যখন আপনারা প্রস্থান করেছেন, রাজেন্দ্র স্যারের প্রতিক্রিয়া পুনরায় স্বাভাবিক হয়ে গেছে, যেন কোনো ঘটনাই সংঘটিত হয়নি। ডাক্তার রায় বলছেন যে হয়তো তা কেবল একটা প্রতিফলন ছিল, কোনো প্রকৃত উন্নতি নয়। লতা অনুধাবন করল কেন মানুষ তাদের এমন দৃষ্টিতে নিরীক্ষণ করছে। যদি রাজেন্দ্র গুপ্তার উন্নতি কেবল একটা মায়া হয়, তাহলে অভির অলৌকিকতাও একটা মায়া, এবং যদি এটা একটা মায়া হয়, তাহলে অভিকে কেবল এক অভাবী বালক যে সমস্তকে মূর্খ করেছে। কিন্তু অভি এটা বিশ্বাস করে না। তার মস্তিষ্কে যা সে প্রত্যক্ষ করেছে তা বাস্তব ছিল। সে রাজেন্দ্র গুপ্তাকে উদ্বুদ্ধ করেছে, যদিও কেবল এক ক্ষণের জন্য, এবং সে পুনরায় এমন করতে পারে। যেই তারা রাজেন্দ্রের কক্ষের দিকে অগ্রসর হল, বিজয় গুপ্তা তাদের পথ অবরুদ্ধ করল। দেখুন, সে বলল, তার স্বরে একটা তাজা শুষ্কতা ছিল। গতকাল যা সংঘটিত হয়েছে তা অত্যন্ত সুন্দর প্রদর্শন ছিল, কিন্তু আমরা অবগত হয়েছি যে তা কেবল একটা সংযোগ ছিল। তাই এখন আপনি এবং আপনার পুত্রের সেবার আবশ্যকতা নেই। অভির মুখমণ্ডলের রং বিবর্ণ হয়ে গেল। কিন্তু আমি তাদের উদ্বুদ্ধ করেছি, সে প্রতিবাদ করল। তার স্বর সামান্য কম্পিত ছিল। আমি প্রত্যক্ষ করেছি, আপনারাও সমস্তে প্রত্যক্ষ করেছেন। বিজয় তাকে এমন নিরীক্ষণ করল যেন সে কোনো পতঙ্গ। হ্যাঁ, আমরা সমস্তে প্রত্যক্ষ করেছি, সে ব্যঙ্গাত্মকভাবে বলল। আমরা একটা নাটক প্রত্যক্ষ করেছি, একটা প্রদর্শন, এবং এখনও অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গুপ্তা পরিবারের অন্যান্য সদস্যরা এখন করিডোরে সমবেত হয়েছে। তাদের মুখমণ্ডলে একই অভিব্যক্তি ছিল, হতাশা এবং রোষের সম্মিলন। কেবল অনন্যার মুখমণ্ডল ভিন্ন ছিল। তার নয়নে একটা বিস্ময়কর করুণা ছিল। আমার পুত্র কোনো কিছু করেনি, লতা অকস্মাৎ বলল। তার স্বর কম্পিত ছিল, কিন্তু শক্তিশালী ছিল। সে কেবল তার সুর বাজাচ্ছিল। যদি আপনারা মনে করেন যে এটা কোনো অলৌকিকতা নয়, তাহলে ঠিক আছে, আমাদের কোনো পার্থক্য পড়ে না। আমরা আমাদের অস্তিত্বে প্রত্যাবর্তন করতে আকাঙ্ক্ষী। কিন্তু অভির জন্য এটা অগ্রাহ্য ছিল। সে অবগত যে সে কি প্রত্যক্ষ করেছে, সে অবগত যে তার মধ্যে কি ক্ষমতা রয়েছে। এবং এখন যখন গুপ্তা পরিবার তাকে অস্বীকার করেছে, তখন তার অন্তরে কিছু বিদীর্ণ হয়েছে। আমি অবগত যে আমি প্রত্যক্ষ করেছি, সে উচ্চস্বরে বলল। তার হস্ত মুষ্টিবদ্ধ হয়েছে। আপনারা অসত্য বলছেন, আপনারা সমস্ত অসত্য বলছেন। লতা তাকে তার বাহুতে টেনে নিল, তাকে শান্ত করার প্রয়াস করতে। কিন্তু অভি নিজেকে মুক্ত করল এবং দৌড়ে করিডোরে চলে গেল। তার নয়ন অশ্রুতে পরিপূর্ণ ছিল। পরবর্তী কয়েক ঘণ্টায় লতা সম্পূর্ণ হাসপাতালে তাকে অনুসন্ধান করল। সে আতঙ্কিত ছিল না, কেবল এই কারণে যে তার পুত্র লুপ্ত হয়েছে, বরং এই কারণে যে সে এখন অবগত নয় যে সে কি করতে চলেছে। সে হাসপাতালের প্রত্যেক কোণে গেল, প্রত্যেক সেবিকা এবং নিরাপত্তা রক্ষককে জিজ্ঞাসা করল, কিন্তু কেউই অভিকে প্রত্যক্ষ করতে পারেনি। যত দিন ঢলে যাচ্ছে তার উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। শেষে রাত্রির অন্ধকারে সে এক অজানা করিডোরে পৌঁছালো, যেখান থেকে একটা মন্থর ধ্বনি আসছে। একটা সুর, যন্ত্রমাপূর্ণ, বিষণ্ণ, কিন্তু বিস্ময়করভাবে সুন্দর। সে তৎক্ষণাৎ চিনতে পারল যে এটা অভির ট্রম্বন। সে আস্তে আস্তে সেই ধ্বনির দিকে অগ্রসর হলো এবং সেখানে একটা শূন্য ওয়ার্ডের অন্ধকারে তার পুত্রকে প্রত্যক্ষ করল। অভি মেঝেই উপবিষ্ট ছিল। তার ট্রম্বন তার ঠোঁটে ছিল এবং সে এমন সুর বাজাচ্ছে যা কোনো শিশু থেকে নয়, বরং কোনো এমন ব্যক্তি থেকে নির্গত হয় যে অনেক কিছু প্রত্যক্ষ এবং অনুভব করেছে। লতা তাকে বিঘ্নিত করল না। সে কেবল দ্বারের নিকট অবস্থান নিল, তার পুত্রের যন্ত্রণা অনুভব করতে। এবং যেই সেই সুর প্রতিধ্বনিত হল, একটা বিস্ময়কর ঘটনা ঘটল। দূর থেকে একটা ধ্বনি এলো, একটা মন্থর খাকারি, তারপর একটা কাঁতরানি। লতা পশ্চাতে ফিরে নিরীক্ষণ করল এবং দেখল যে সে রাজেন্দ্র গুপ্তার কক্ষের ঠিক বহির্ভাগে অবস্থিত, যার দ্বার সামান্য উন্মুক্ত ছিল। অভিয়ে উঠে দাঁড়ালো, তার শ্রবণ যন্ত্র সজাগ হল। দুজনে পরস্পরকে নিরীক্ষণ করল, তারপর আস্তে দ্বারের নিকট গেল এবং অন্তরে দৃষ্টিপাত করল।
সেখানে বিছানায় রাজেন্দ্র গুপ্তার এক হস্তের অঙ্গুলিগুলো স্পষ্টভাবে চলিত হচ্ছে, কোনো প্রতিফলিত নয়, বরং একটা স্পষ্ট ইচ্ছাকৃত চালনা। এবং তার নয়ন, যা গত 10 বছর ধরে বুঝেছিল, এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং ছাদ নিরীক্ষণ করছে। অভির মুখ বিস্ফারিত হয়ে গেল। মা, সে ফিসফিস করে বলল, তার স্বরে অবিশ্বাস ছিল। আমি দেখেছি, আমি শপথ করে বলছি যে আমি দেখেছি। লতা এবং অভি একক্ষণের জন্য স্থির হয়ে রইল। দুজনের নয়ন বিস্ময়ে বিস্তৃত ছিল। রাজেন্দ্র গুপ্তার নয়ন এখন সম্পূর্ণ উন্মুক্ত ছিল, সেই নয়ন যা গত 10 বছর ধরে বুঝে রয়েছে। তাদের অঙ্গুলি চলিত হচ্ছে, তাদের বক্ষের উত্থান পতন দ্রুত হয়েছে। এটা কোনো মায়া নয়, কোনো কল্পনা নয়, বরং বাস্তব। ধনকুবের রাজেন্দ্র গুপ্তা, যাকে চিকিৎসকরা উদ্ভিজ্জ অবস্থায় ঘোষিত করেছে, সে উদ্বুদ্ধ হচ্ছে। ডাক্তার, লতা উচ্চস্বরে বলল, তার লজ্জাশীল স্বভাবকে একপাশে রেখে। কেউ এসো তড়িৎ! তার স্বর হাসপাতালের নীরব করিডোরে প্রতিধ্বনিত হল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দৌড়ানো পদধ্বনি শোনা যেতে লাগল। ডাক্তার রায় এবং দুজন সেবিকা দ্রুত কক্ষে প্রবেশ করল। তাদের মুখমণ্ডলী উদ্বেগের চিহ্ন ছিল। কি ঘটেছে? ডাক্তার রায় জিজ্ঞাসা করল। তারপর তারা রাজেন্দ্রের দিকে নিরীক্ষণ করল এবং তাদের নিঃশ্বাস স্থগিত হল। ও মাই গড! তারা তৎক্ষণাৎ বিছানার নিকট পৌঁছালো, তাদের স্টেটোস্কোপ এবং পেন লাইট বের করে। সেবিকা যন্ত্রের দিকে ছুটে গেল এবং জীবনী শক্তির যাচাই করতে লাগল। কক্ষে উত্তেজনা এবং উত্তেজনার বিস্ময়কর সম্মিলন ছড়িয়ে পড়ল। রাজেন্দ্রজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার রায় জিজ্ঞাসা করলেন, তার পেন লাইট দিয়ে তাদের নয়নের পুতুলের যাচাই করতে। যদি আপনি শুনতে পান তাহলে আপনার অঙ্গুলি চালান। যেন কোনো অলৌকিকতার ন্যায় রাজেন্দ্রের অঙ্গুলি পুনরায় চলিত হলো, একটা স্পষ্ট ইচ্ছাকৃত চালনা। ডাক্তার রায়ের মুখমণ্ডলে অবিশ্বাস এবং আনন্দের সম্মিলন ছড়িয়ে পড়ল। অবিশ্বাস্য, তারা ফিসফিস করে বলল। চিকিৎসা ইতিহাসে এমন কেস অত্যন্ত দুর্লভ। সেবিকা তৎক্ষণাৎ পরিবারকে যোগাযোগ করল। গুপ্তা পরিবারকে অবহিত করুন, তিনি বললেন। তার স্বরে উত্তেজনা ছিল। রাজেন্দ্রজি উদ্বুদ্ধ হচ্ছেন। এই মধ্যে অভি এখনও দ্বারের নিকট অবস্থিত ছিল। তার ট্রম্বন তার হস্তে ছিল। তার মুখমণ্ডলে একটা বিস্ময়কর অভিব্যক্তি ছিল। বিজয়, স্বস্তি এবং আশঙ্কার সম্মেলন ছিল। তার সেই যা প্রত্যক্ষ করেছে তা অন্য কেউ প্রত্যক্ষ করেনি। তার সেই যে অবগত হয়েছে তা অন্য কেউ অবগত হয়নি। এবং এখন তার সত্যতা সম্মুখে সমস্তের নিরীক্ষণের জন্য। লতা তার পুত্রকে নিরীক্ষণ করল। তার নয়নে গর্ব এবং স্নেহ প্রতিফলিত হচ্ছে। সে মন্থরভাবে তার কাঁধে হস্তস্থাপন করল। একটা নীরব সমঝোতা। আমার তোমার উপর বিশ্বাস ছিল বেটা, আমার সর্বদা বিশ্বাস ছিল। মিনিটের মধ্যে হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গুপ্তা পরিবারের সদস্যরা একে একে উপস্থিত হতে লাগল। তাদের মুখমণ্ডলে অবিশ্বাস এবং প্রত্যাশার অভিব্যক্তি ছিল। বিজয় সর্বপ্রথম পৌঁছাল। তার নয়নে একটা বিস্ময়কর দীপ্তি ছিল। এটা সত্য? সে ডাক্তার রায়কে জিজ্ঞাসা করল। তার স্বর কম্পিত ছিল। তারা প্রকৃতই উদ্বুদ্ধ হচ্ছেন। ডাক্তার রায় তার মস্তক নাড়ল। তাদের মুখমণ্ডলে ব্যবসায়িক শান্তি ছিল, কিন্তু নয়নে উত্তেজনা ছিল। হ্যাঁ বিজয়জি, তাদের মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তারা প্রতিক্রিয়া প্রদর্শন করছেন এবং তাদের নয়ন উন্মুক্ত। এটা একটা চিকিৎসা অলৌকিকতা। তড়িৎকক্ষ পরিবারের সদস্যদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। অনন্যা তার পিতার নিকট ছুটে গেল। তার অশ্রু প্রবাহিত হচ্ছে। রাজেন্দ্রের ভাই এবং ভগিনী পরস্পরকে আলিঙ্গন করছে। সেখানে আনন্দ এবং বিস্ময়ের বাতাবরণ ছিল। কিন্তু রাজেন্দ্র এখনও সম্পূর্ণ সচেতন নয়। তাদের নয়ন উন্মুক্ত ছিল, কিন্তু তাতে একটা শূন্যতা ছিল, যেন সে কোনো কিছু নিরীক্ষণ করছেন যা অন্য কেউ নিরীক্ষণ করতে পারেন না। তারা কোনো কথা উচ্চারণ করেননি, কোনো চেনা প্রদর্শন করেননি। ডাক্তার রায় ব্যাখ্যা করল যে এটা আস্তে আস্তে একটা দীর্ঘ প্রক্রিয়া হবে। কোমা থেকে সম্পূর্ণ প্রত্যাবর্তন কখনো কখনো মাস এমনকি বছর পর্যন্ত চলতে পারে। এই সমস্তের মধ্যে অভি আস্তে পশ্চাৎপসরণ করল। তার মাতার সাথে কোণে অবস্থান নিল। তাদের উপস্থিতি প্রায় বিস্তৃত হয়েছে, যেন তাদের কার্য সমাপ্ত হয়েছে এবং এখন তারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। বিজয় শেষে কাদের দিকে নিরীক্ষণ করল। তার মুখমণ্ডলে একটা বিস্ময়কর অভিব্যক্তি ছিল। তুমি, সে অভিকে সম্বোধন করল। তুমি প্রকৃতপক্ষে তুমি। তার পদ লুপ্ত হলো এবং এর পূর্বে যে সে কোনো কিছু আর বলতে পারে, রাজেন্দ্র অকস্মাৎ একটা ধ্বনি উদ্গীরণ করল, একটা কাতরানি, যা আস্তে একটা নিঃশ্বাসে রূপান্তরিত হলো। সমস্ত দৃষ্টি তাদের দিকে মুড়ল। ল, রাজেন্দ্র বলল। তাদের স্বর বর্ষার পর শুষ্ক মরুতের ন্যায় কর্কশ এবং বিদীর্ণ ছিল। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। তারপর অকস্মাৎ চাঞ্চল্য শুরু হয়ে গেল। সেবিকা জলের জন্য ছুটে গেল। চিকিৎসক তাদের জীবনী শক্তির যাচাই করছে এবং পরিবারের সদস্যরা বিস্ময়ে পরস্পরকে নিরীক্ষণ করছে। অভি তার ট্রম্বন তার বুকে চেপে ধরল। তার নয়ন দীপ্তিমান ছিল। সে সেই শিশু ছিল যে তার আত্মার অন্তর থেকে আগত সুর দিয়ে কাউকে অস্তিত্বে প্রত্যাবর্তিত করেছে। কক্ষের অন্তরে শোরগোল এবং চাঞ্চল্য বহির্ভাগ পর্যন্ত বিস্তৃত হলো। সংবাদ মাধ্যমের সংবাদ লাভ করতেই হাসপাতালের বহির্ভাগে সমাগম আরম্ভ হলো। ছবি যন্ত্র দীপ্ত হতে লাগলো, মাইক প্রস্তুত করা হলো এবং সংবাদ জঙ্গলের দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল। রাজেন্দ্র গুপ্তা 10 বছরের কোমার পর নয়ন উন্মুক্ত করল।
দীপ্তি এবং ধ্বনির মধ্যে বিজয় ছবিযন্ত্রের সম্মুখে একটা বিবৃতি দিল। তার স্বরে একটা বিস্ময়কর বিনয় ছিল যা পূর্বে কখনো প্রত্যক্ষ করা হয়নি। এটা একটা অলৌকিকতা, সে বলল। তার নয়ন আর্দ্র ছিল। আমাদের পরিবার, আমরা কৃতজ্ঞ, এবং আমরা বিশেষভাবে একটা ক্ষুদ্র শিশুর কৃতজ্ঞ যার নির্দোষ সুর আমাদের প্রিয় রাজেন্দ্রকে প্রত্যাবর্তিত করেছে। সে অভির দিকে নির্দেশ করল এবং সমস্ত ছবিযন্ত্র তার দিকে মরল। অভি তার স্বাভাবিক বস্ত্রে তার প্রাচীন ট্রম্বন সহ এক ক্ষণের জন্য দীপ্ত হলো। এক অভাবী বালক যে এক সম্পন্ন ব্যক্তিকে রক্ষা করেছে, এক ক্ষুদ্র শিশু যে এমন কাজ করেছে যা কেউ চিন্তা করেনি যে সম্ভব হতে পারে। দিন অতিক্রান্ত হওয়ার সাথে রাজেন্দ্রের অবস্থায় আস্তে আস্তে উন্নতি ঘটতে লাগলো। তারা এখনও দুর্বল ছিল, এখনও বিছানায় ছিল, কিন্তু তাদের নয়নে এখন চেনা রয়েছে এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য উচ্চারণ করতে পারছে। গুপ্তা পরিবারের বাণিজ্যিক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ এখনও বিজয়ের হস্তে ছিল, কারণ রাজেন্দ্রকে সম্পূর্ণ সুস্থ হতে এখনও দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু রাজেন্দ্রের উদ্বুদ্ধ হওয়ার একটা অপ্রত্যাশিত প্রভাব এটা ছিল যে গুপ্তা পরিবার এখন অভি এবং লতার সাথে কৃতজ্ঞতা এবং লজ্জাবোধে পরিপূর্ণ একটা বিস্ময়কর সম্পর্কে আবদ্ধ হয়েছে। তারা তাদের অগ্রাহ্য করতে পারে না এবং না তাদের দূরে ঠেলে দিতে পারে। সমগ্র ভারত অবগত যে এক অভাবী বালক এক ধনকুবেরকে রক্ষা করেছে। এক সপ্তাহ পর অভি যখন তার স্বাভাবিক ট্রম্বন নিয়ে হাসপাতাল থেকে প্রস্থান করছে, তখন অনন্যা তাকে স্থগিত করল। অভি, সে বলল, তার সুরে একটা তাজা কোমলতা ছিল, আমার পিতা তোমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। দুজনে অনন্যার অনুসরণে চলল রাজেন্দ্রের কক্ষের দিকে। সেখানে বিছানায় অর্ধ উত্থিত হয়ে রাজেন্দ্রগুপ্ত তাদের নিরীক্ষণ করছে। তার মুখমণ্ডল বিবর্ণ এবং সরু হয়ে গিয়েছে, কিন্তু তাদের নয়ন প্রাণবন্ত ছিল, এমন নয়ন যা মরণের প্রান্ত থেকে প্রত্যাবর্তিত হয়েছে। এসো, তারা মন্থস্বরে বলল, এবং অভি আস্তে আস্তে তাদের নিকট গেল। তুমি সেই বালক যে আমাকে উদ্বুদ্ধ করেছ। অভি আস্তে তার মস্তক নাড়ল, অকস্মাৎ লজ্জিত হয়ে গেল। জি স্যার, আমি কেবল ট্রম্বন বাজিয়েছি। রাজেন্দ্র তাকে দীর্ঘক্ষণ নিরীক্ষণ করল, যেন তারা তার অন্তরে কোনো কিছু প্রত্যক্ষ করছেন যা অন্য কেউ প্রত্যক্ষ করতে পারে না। তারপর আস্তে তার দুর্বল হস্ত উত্তোলন করল এবং অভির মস্তকে স্থাপন করল। তোমার সুর আমি শ্রবণ করেছি, তারা বলল। তাদের স্বর আরও মন্থর হয়ে গিয়েছে। অন্ধকারে আমি লুপ্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার সুর একটা আলোক ছিল, একটা পথ। আমি তার অনুসরণ করেছি। অভির নয়ন থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তার সম্পূর্ণ অস্তিত্বে সে কোনোদিন চিন্তা করেনি যে তার সুর এতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, এতটা ক্ষমতাশালী হতে পারে। অভি, রাজেন্দ্র অব্যাহত রাখল, সামান্য থেমে নিঃশ্বাস গ্রহণ করতে। আমি তোমার ঋণী। আমি আকাঙ্ক্ষী যে তোমাকে সুর শিক্ষার প্রত্যেক সুযোগ লভ্য হয়। তার অনন্যার দিকে নিরীক্ষণ করলো, যে অনুধাবন করলো এবং তার ব্যাগ থেকে একটা খাম বের করলো। এটা সে অভি এবং লতার দিকে প্রসারিত করে বলল, সুর মেলা সুর অকাদেমিতে সম্পূর্ণ ছাত্রবৃত্তির প্রস্তাব। কোনো সুতো নেই, কোনো শর্ত নেই, কেবল একটা উপহার, এক শিশুর জন্য যে আমাদের পিতাকে প্রত্যাবর্তিত করেছে। লতা খাম গ্রহণ করল, তার হস্ত কম্পিত ছিল। ধন্যবাদ, সে ফিস করে বলল। তার স্বর ভাবনায় পরিপূর্ণ ছিল। কয়েকদিন পর যখন হাওড়া ইসলামের গলিতে প্রত্যাবর্তন করল, অভি তার ট্রম্বনকে ভিন্নভাবে নিরীক্ষণ করতে লাগলো। এটা এখন কেবল একটা প্রাচীন মরিচা রসা যন্ত্র নয়, বরং কিছু বিস্ময়কর এবং ক্ষমতাশালী ছিল। সে অনুধাবন করল যে প্রকৃত অলৌকিকতা সুরে নয়, না তার মধ্যে, বরং সেই মানবতাই ছিল যা সুরের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে। সপ্তাহ পর সুরমেলায় তার প্রথম দিনে এক প্রফেসর তাকে জিজ্ঞাসা করল, তুমি কি মনে করো যে তুমি প্রকৃতপক্ষে এক ধনকুবেরকে উদ্বুদ্ধ করেছ? অভিক্ষণ চিন্তা করল, তারপর আস্তে প্রত্যুত্তর দিল, না স্যার, আমি কেবল তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে তারা এখনও মানুষ। সম্ভবত সুরই একমাত্র বস্তু যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কে, যখন আমরা নিজেকে বিস্তৃত করে ফেলে। প্রফেসর তার দিকে নিরীক্ষণ করতে থাকলো, তারপর আস্তে হাস্য করল। তোমার বয়সের চেয়ে অনেক বেশি জ্ঞানী মনে হচ্ছে অভি। অভি তার ট্রম্বন উত্তোলন করলো এবং একটা তাজা সুর বাজাতে আরম্ভ করলো। এমন সুর যে এখন কেবল স্বরের সমাহার নয়, বরং একটি কাহিনী ছিল, একটি অভিজ্ঞতা ছিল, একটি স্মৃতি ছিল। এবং তাতে রাজেন্দ্র গুপ্তার অশ্রুর স্মৃতি ছিল, লতার সাহসের স্মৃতি ছিল, এবং একটা ক্ষুদ্র বালকের স্মৃতি ছিল যে কেবল সুর বাজাতে আকাঙ্ক্ষী ছিল এবং অজান্তে একটা প্রাণ রক্ষা করেছে। প্রকৃত অলৌকিকতা এটা ছিল যে সুর তার সর্বাধিক শুদ্ধ অবস্থায় কোনো ভাষা থেকে অতীত, কোনো ধর্ম থেকে অতীত, কোনো শ্রেণী বা বর্ণ থেকে অতীত আমাদের সমস্তের অন্তরে সেই মানবতাকে স্পর্শ করতে পারে যা কখনো কখনো জীবনের স্বরবলে লুপ্ত হয়ে যায়। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে সুরে কতটা ক্ষমতা রয়েছে? অভির কাহিনী আমাদের দেখায় যে কখনো কখনো জীবনের সর্বাধিক মূল্যবান অলৌকিকতা সেখান থেকে উদ্ভূত হয় যেখানে আমরা সর্বনিম্ন প্রত্যাশা করি। এক অভাবী বালকের প্রাচীন ট্রম্বন, যাকে কেউ মূল্যবান মনে করেনি, সে এক ধনকুবেরের আত্মা পর্যন্ত পৌঁছেছে। আমাদের মধ্যে কতজন তার অন্তরের এই গোপন ক্ষমতাকে চেনে? আপনি অভির স্থানে থাকলে এতটা চাপ এবং প্রলোভনের মধ্যে আপনার অন্তরের ধ্বনি শুনতেন? এই কাহিনীর প্রকৃত বার্তা এটা যে আমাদের সমস্তের নিকট কোনো বিশিষ্টতা রয়েছে, হোক তা সুর, কলা বা কেবল অন্যদের যত্ন নেয়ার যোগ্যতা। অর্থ এবং খ্যাতির অনেক বড় বস্তু হলো মানবতাকে উদ্বুদ্ধ করার ক্ষমতা। আজ রাতে যখন আপনি নিদ্রায় যাবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আমার যোগ্যতাকে কেবল নিজের জন্য ব্যবহার করছি বা কোনো অন্যের জীবনে আলোক আনার জন্য? যদি আপনাকে এই কাহিনী অনুপ্রাণিত করে, তাহলে এটাকে আপনার সঙ্গী এবং পরিবারের সাথে বিতরণ করুন। আমাদের চ্যানেলকে অনুসরণ করুন এবং ভিডিওকে লাইক করুন, যাতে আমরা আপনার সাথে আরও এমন হৃদয়স্পর্শী কাহিনী বিতরণ করতে পারি। স্মরণ রাখবেন, প্রত্যেক দিন আমাদের চতুর্পাশে ক্ষুদ্র ক্ষুদ্র অলৌকিকতা সংগঠিত হতেই থাকে।